5 বছর ধরে লন্ডনে লেখাপড়া করছি। ওখানে আমার ফুপুর বাসায় থাকি। আমার ফুপুর এক ছেলে এক মেয়ে, দুজনে আমার সমবয়সী। ওদের নাম হলো সাথী আর রিয়াদ। রিয়াদ বর্তমানে ওর বাবার বিজনেস সামলায়। আমি মাঝে মাঝে ওদের কোম্পানি গিয়ে রিয়াদকে সাহায্য করি। আর সাথীকে আমি আমার বোনের মতোই দেখি। আমরা তিনজনই একই ভার্সিটিতে পড়ি। সারাদিন আমরা অনেক মজা করি। আজকে আমাদের রেজাল্ট দেবে, সেজন্য ভার্সিটিতে চলে যাই। হঠাৎ রোজা আমাকে ডাক দিল। কেমন আছে আকাশ? ভালো, তুই? ভালো। আজকে তো রেজাল্ট দিবে, তাই না? হ্যাঁ। তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, তোমার তো রেজাল্ট অনেক ভালো হবে। হ্যাঁ তো। আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি। কি কথা? আই লাভ ইউ অক্ষয়, উইল ইউ ম্যারি মি? নো, নেভার। বাট ওয়াই? বিকজ আই উইল গো টু বাংলাদেশ টুমরো। ইল ইউ গো টু বাংলাদেশ? বাট ওয়াই? বিকজ আই এম ফ্রম বাংলাদেশ। ডোন্ট টেল টু হিম। দেখ, আমি আর কিছু বলতে চাই না, ভালো থাকিস। আমি যে কোনো কিছুর বিনিময় তোমাকে আমার করে ছাড়বো, মনে রেখো। ওকে বাই। বলে বোর্ডের দিকে গেলাম। দেখি সাথী আর রিয়াদ দাঁড়িয়ে আছে। কইছিলি তুই? এই তো রোজার সাথে কথা বললাম। কি কথা? পরে বলবো, এখন বল, রেজাল্ট পেলি? হ্যাঁ, আমরা তিনজনই পাশ করেছি, কিন্তু কিন্তু কি? ভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছো ভাইয়া। সত্যি? সত্যি? তাহলে এক্ষুনি আব্বুকে ফোন করে বলে দিই। আচ্ছা, তাড়াতাড়ি কর। আমি আমার আব্বুকে ফোন করলাম। হাউ আর ইউ আব্বু? Fine, and who are you, my son? আই এম ফাইন। আই হ্যাভ মাই ফার্স্ট ভার্সিটি। Good boy, my son. থ্যাংক ইউ আব্বু, বাই। মামার সাথে কথা হলো? হ্যাঁ, কালকে রওনা দেব। কালকেই চলে যাবে ভাইয়া? আরো কয়েকদিন থাকো। না, 5 বছর হলো ওনাদের সাথে দেখা হয় না। আমিও তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু আমাকে কিছু বলবি না, সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ফুপুকে রাজি করে কালকে রওনা দেব। আচ্ছা ভাইয়া। চল। এরপর আমরা তিনজনই বাসায় চলে আসলাম। এসেই ফুপুকে খাবার দিতে বললাম। খাবার টেবিলে আমি সাথীকে নিয়ে আমাদের দেশে যাওয়ার ব্যাপারে ফুপিকে বললাম। ফুপি প্রথমে না বললেও সাথী জোড়াছড়িতে রাজি হয়ে গেল। রাতে শুয়েছি, হঠাৎ সাথী আমার রুমে আসলো। কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। কি বলবি তাড়াতাড়ি বল, সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। রোজা কি তোমাকে পছন্দ করে? তুই কি করে জানলি? না মানে তোমার কথা শুনে মনে হলো রোজা তোমাকে পছন্দ করে। কিন্তু আমি রোজাকে পছন্দ করি না। কিন্তু ভাইয়া, রোজার তো টাকা পয়সার কোনো অভাব নেই, যেমন সুন্দর তেমন গুণবতী। হ্যাঁ, কিন্তু আমি চাই আমার দেশের মেয়েকে বিয়ে করতে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে যাই। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিবি। আচ্ছা ভাইয়া, গুড নাইট। সকালে সবকিছু গুছিয়ে নিলাম। ফুপির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাথে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য রিয়াদ এসেছে। গাড়ি থেকে নেমে আমি আর সাথে যেই ভিতরে ঢুকতে যাব, রিয়াদ আমাকে ডাক দেয়। আকাশ শোন। হ্যাঁ বল। সাথীর খেয়াল রাখিস। সাথে চিন্তা তোর করতে হবে না। ওর এক ভাই না থাকলে কি হয়েছে, আরেক ভাই তো আছে। কিন্তু তোদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় তোদের উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু তারা কেউ তো আমাকে চিনে না। তারপরও তোর আব্বুকে বললে উনি তোদের সিকিউরিটির ব্যবস্থা করে দিত। সমস্যা নেই, বাড়ি থেকে সবাইকে সারপ্রাইজ দেবো। যাই করি সাবধানে থাকিস। আচ্ছা। এরপর আমি সাথী এয়ারপোর্টের সব কাজ মিটিয়ে বিমানে উঠে গেলাম। দীর্ঘ 8 ঘন্টা পর আমাদের বিমান বাংলাদেশে ল্যান্ড করলো। আমি আর সাথে এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। গাড়িটা আমাদের বাড়ির গেটের সামনে এসে থামলো। আমাদের বাড়িটা হাইটেক সিকিউরিটি দ্বারা পরিচালিত। আমাদের বাড়িতে কেউ ঢুকতে গেলে 3টা পদ্ধতিতে ঢুকতে হয়। প্রথমে চোখে রেটিনা দিয়ে ঢুকতে হবে, যা আমাদের বাড়ির মেইন গেটের সিকিউরিটি বক্সের ভিতর আছে। দ্বিতীয়, গার্ডদের মাধ্যমে, যেখানে অপরিচিত কোনো লোক আসলে বাড়ির ভিতর সিসিটিভিতে তাদের দেখা যায়। বাড়ির ভিতর থেকে অনুমতি নিয়ে গার্ড তাকে নিয়ে আসে। আর তৃতীয়, সিক্রেট কার্ড। এই কার্ডটি শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনদের কাছেই থাকে। তারা যখন ইচ্ছে কার্ড স্ক্যান করলে গেট খুলে যাবে। আমাদের বাড়িতে এই 3টি উপায়ে লোক ঢুকতে পারে। আমি যেহেতু এই বাড়ির ছেলে, তাই আমি বক্সে গিয়ে চোখে রেটিনা দেওয়াতেই গেটটা খুলে গেল। আর গেট খোলার সাথে সাথেই সিকিউরিটি গার্ড আমাদের সামনে এসে সালাম দিয়ে আমাদের দরজার সামনে নিয়ে এসে তারা চলে গেল। দরজায় বেল বাজাতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে তারা আম্মুকে ডাকতে থাকে। আম্মু এসে আমাকে দেখতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই? এই তো ভালো আছি। আয় বাবা, ভিতরে আয়। আমি একা আসিনি তো, দেখো কে এসছে। কই দেখি। ওমা, সাথী মামুনি, কেমন আছো তুমি? এই তো মামি, অনেক ভালো আছি। তুমি তো আমাকে প্রায় ভুলেই গেছো। আসলে অনেক বছর আকাশকে দেখলাম, আর তোরা তো না বলেই চলে এসেছিস। তা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না মামি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু তোরা গাড়ি পাঠাতে বলিসনি কেন? তোরা তো জানিস তোর আব্বুর অনেক শত্রু, বলা তো যায় না কখন কি হয়ে যায়। ডোন্ট ওয়ারি আম্মু, আই উইল ম্যানেজ। আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খাবার দিচ্ছি। ওকে মামি। এরপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছি। আম্মুকে বললাম, আম্মু আব্বু কোথায়? অফিসে হয়তো। বলতে না বলতেই আব্বু এসে হাজির। কেমন আছো আব্বু? আমি ভালো আছি, চল ডিনার করে নেই। এরপর টেবিলে বসে খেতে খেতে অনেক কথাই হলো। আচ্ছা এবারে আমার পরিচয়টা ভালোভাবে দিয়ে নেই। আমি হলাম আকাশ চৌধুরী, শাহজাহান গ্রুপ অব মিসেস পারুল আক্তারের একমাত্র ছেলে এবং চৌধুরী গ্রুপ অব কোম্পানির একমাত্র মালিক। পরিচয় দেওয়া শেষ হলে এবার চলুন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে আমার বাবা মার সাথে একসাথে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসি। সাথী, রাতে ঘুম কেমন হলো? এই তো মামা, অনেক ভালো। আকাশ, তোমার লেখাপড়া তো শেষ, হ্যাঁ আব্বু। তাহলে কোম্পানিতে কবে জয়েন করবে? আমার ছেলেটা সবেমাত্র দেশে ফিরেছে, আগে কিছুদিন রেস্ট করুক, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ আব্বু, একদমই ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা ওই দিন জয়েন করো। ওকে আব্বু। তাহলে মামু, আমি আকাশ ভাইয়াকে নিয়ে তাহলে আপনাদের শহরটা ঘুরবো, কি বলেন মামি? আচ্ছা ঠিক আছে, এখন কথা না বলে তাড়াতাড়ি নাস্তা কর। এরপর সবাই নাস্তা করে যে যার মতো চলে গেলাম। আব্বু অফিসে গেল, আমি এর সাথে একটু বের হলাম। আর আসার সময় সাথে করে কোনো সিকিউরিটি নিলাম না, কারণ এই শহরে আমাকে কেউ চিনে না, এমনকি আমার পরিচয় কেউ জানে না, যার কারণে সিকিউরিটি আসতে মানা করে দিয়েছি। খুব সাধারণ পোশাক পরে বের হলাম। আমি আর সাথে হাঁটতেছি, হঠাৎ সাথে চেঁচিয়ে উঠলো, কিরে চিল্লালি কেন? ওই দেখো। কি দেখবো? আরে তোর পিছনে তাকা। পিছনে তাকে দেখে একটা ফুচকার দোকান। এই জন্য তুই চেঁচিয়েছিলি? চল না ফুচকা খাবো। আচ্ছা চল। এরপর আমরা ফুচকা খেতে শুরু করলাম। হঠাৎ একটু শব্দ শুনতে পেয়ে পিছনে তাকালাম। তাকে আমি যা দেখলাম, তাকে দিয়ে কয়েকজন লোক একটা গাড়ির উপর গুলি করতে লাগলো। তাই আমি আর দেরি না করে ওখানে দৌড়ে যাই। গিয়ে দেরি না করে আমার পায়ে থাকা পিস্তলটা নিয়ে গুলি করতে থাকি। একে একে 5 জনকে আহত করে ওনাদেরকে বাঁচাই। কিন্তু আমি এখনো জানি না গাড়ির ভিতর কারা। ওদের মেরে যে গাড়িটার দরজা খুলতে যাব, অমনি সাথে এসে হাজির। এই ভাইয়া, তোর কিছু হয়নি তো? দেখ আমি ঠিক আছি তো একদম। ওনারা গাড়ি থেকে বের হওয়ার আগেই আমার হাতে পিস্তলটা আবার পায়ের মধ্যে লুকিয়ে রাখলাম। একটুবার গাড়ি থেকে একজন লোক আর একটা মেয়ে নেমে এলো। একে তো মেয়ে বলে ভুল হবে, একদম পরীর মতো লাগছে। তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক আছি। সত্যি বাবা, তুমি না থাকলে কি যে হতো আমার আর আমার মেয়ের। কি যে বলেন না আঙ্কেল, এটা তো আমার কর্তব্য। উনি কাকে যেন ফোন করলেন, কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ এসে ওই লোকগুলোকে নিয়ে যায়। তা তোমার নাম কি? আকাশু। আমি আকাশ। বাড়ি কোথায় তোমার? এই তো আঙ্কেল, এখান থেকে একটু দূরে। তোমার বাড়িতে কে কে আছে? আব্বু আম্মু আর আমি। তুমি কিছু মনে করো না, এই ধরো 5 লক্ষ টাকার একটি চেক। না আঙ্কেল, লাগবে না। বলার সাথে সাথে সাথী বলে উঠলো, এই যে, আপনি জানেন ও কে? আপনি কত টাকার মালিক যে আপনি আকাশকে সামান্য 5 লক্ষ টাকা চেক দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কার্ড, কাল আমার অফিসে এসে দেখা করে যাবে। তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলে কার্ডটা আমার হাতে দিয়ে তিনি চলে গেলেন। আমি শুধু ওনার মেয়ের দিকে তাকিয়েছিলাম। এরপর সাথীর ধাক্কায় আমার ধ্যান ভাঙলো। কিরে, কোথায় হারিয়ে গেলি? মেয়েটা কত সুন্দর, তাই না? হ্যাঁ ভাবি, হিসাবে মানাবে ভালো। সত্যি? তাহলে তো কালকে দেখা করতে হয়। হ্যাঁ চল, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা চল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় সাথীকে বলে দিয়েছি আজকের ঘটনা যেন কাউকে না বলে, কারণ না হলে আব্বু অযথা টেনশন করবে। বিকেলে আব্বুর অফিসে যাই আর অফিসের বাইরে অপেক্ষা করতে থাকি, কেননা আমাকে এখানে কেউ চেনে না, যার কারণে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমি আব্বুকে ফোন করি। আব্বু, কি করো তুমি? এই তো মিটিংয়ে আছি। আব্বু একটু অফিসের নিচে আসো তো। কেন, কি হয়েছে? আমি অফিসের নিচে দাঁড়িয়েছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। বলে 5 মিনিটের মধ্যে আব্বু অফিসের নিচে আসলো। আর আব্বু কীভাবে নিচে নামতে দেখে ওনার মিটিংয়ের সব লোক আব্বুর সাথে নিচে নেমে এলেন। আব্বু, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? আমার মুখে আব্বু ডাক শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আয় আকাশ, ভিতরে আয়। এবার আব্বুর সাথে আমাদের অফিসের ভিতরে গেলাম। আর সাথে সাথেই একটা বোর্ড মিটিং ডাকলো। আর আব্বুর সব কর্মচারী, ওনার বিজনেস লোকদের যেখানে উপস্থিত ছিলেন। আর আব্বু আমাকে সবার সাথে পরিচয় করে দিলেন। আর এটাও বললো, আমার পরে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে। এরপর সবাই একে একে আমাকে স্বাগত জানালো। এখানে একটা মেয়ের সাথে আব্বু আমার পরিচয় করে দিলেন। এই হচ্ছে আমার পিএ। নাইস টু মিট ইউ স্যার। ইটস ওকে।
আমার ছেলে এই কোম্পানিতে জয়েন করলে তুমি ওর পিএ হয়ে থাকবে। ঠিক আছে স্যার, কিন্তু ছোট সাহেব কবে থেকে জয়েন করবে? আমি আর কয়েকদিন পর জয়েন করব। ওকে স্যার। তানু শোনো, আমার পর তুমি আকাশের দেখাশোনা করবে। ওকে স্যার। তবে ও কিন্তু ভীষণ রাগী। আকাশ যেভাবে বলবে সেভাবে তুমি কাজ করবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা স্যার, জানাবো। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। তানু আহমেদ। নাইস নেম। থ্যাংক ইউ স্যার। এরপর আরও অনেকের সাথে পরিচয় হওয়ার পর আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আসার সাথে সাথেই সাথী এসে হাজির। কিরে ভাইয়া, দুপুরে গেলি আর এখন আসলি? কোথায় গেলি ভাইয়া? আব্বুর অফিসে গেলাম। কালকে যাবে? হ্যাঁ, কেন বলতো? কালকে আমিও তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই মিলে নাস্তা করে আমি আব্বুর সাথে গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। আর আমাদের গাড়ির সামনে পিছনে সিকিউরিটিতে আছেই। এর মধ্যে আমরা অফিসে পৌঁছে গেছি। আমি আর সাথী আমার কেবিনে চলে এলাম। এবার বল, অফিসে এসে তোর কেমন লাগছে? সত্যি অনেক ভালো, কিন্তু তুই কি একটা কথা ভুলে গেছস? কি কথা? আরে ওই দিনের লোকটার কথা ভুলে গেলি? তোকে যে দেখা করতে বলেছে। আরে সত্যি তো ভুলে গেছি। ডাইরেক্টে ফোন করি। এ বলে ফোন বের করে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। কে বলছেন? ওই যে আপনাকে ওই দিন কয়েকটা লোকের হাত থেকে বাঁচিয়েছি। তুমি আকাশ? বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। আঙ্কেল, আমি কাল বিকেল আপনার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় করব। আচ্ছা আঙ্কেল, বাই। কি রে, কি বললো? কাল দেখা করলে জানতে পারবো। হয়তো তার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে। দেখি না কি হয়। এবার আজকে অফিস করে বাড়িতে চলে আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করে ঘুমাতে চলে গেলাম। সকালে অফিসে গেলাম। ওখান থেকে আঙ্কেলের বাসায় চলে গেলাম। এখানের দিকে সিকিউরিটি গার্ড আছে। আমি যে ঢুকতে যাব তখনই গার্ড আমাকে আটকায়। কাকে চাই? কার্ড দেখিয়ে বললাম উনি আমাকে আসতে বলেছে। আচ্ছা, আমাদের সাথে আসো। এরপর আমি গার্ডের সাথে ওনার কাছে গেলাম। কেমন আছো আকাশ? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? ভালো। তোমাকে যে কারণে ডেকেছি। জি আঙ্কেল, বলেন। তোমার পরিবারে কে কে আছে? আমি আর মা বাবা। এই জন্যই কি আমাকে ডেকেছেন? না, আমার আর কিছু বলার আছে। আচ্ছা আঙ্কেল, বলেন। আমি একজন বিজনেসম্যান, সেজন্য আমার শত্রুর অভাব নেই। এটা তো নতুন কিছু না আঙ্কেল। আঙ্কেল, আপনার নামটাই তো জানা হলো না। আমি শরীফ আহমেদ, আহমেদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। তাহলে তো ভালোই। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ বাবা, তুমি আমাকে সাহায্য করতে পারো, কারণ আমার আর আমার মেয়ের অনেক শত্রু আছে। তা তো ঠিকই বলেছেন আঙ্কেল। এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি যদি আমার মেয়ের বডিগার্ড হতে তাহলে আমার বড় উপকার হতো। কিন্তু আঙ্কেল। তোমার যত টাকা লাগে আমি দেব, তবুও তুমি আমাকে না করো না। তোমার ডিউটি আমার মেয়ে যখন যেখানে যাবে ওর সাথে তুমি থাকবে। মাসে 3 লক্ষ টাকা করে পাবে। দেখুন আঙ্কেল, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনাকে জানাবো। আমি তোমার জবাবের অপেক্ষায় থাকবো। কিন্তু আঙ্কেল, আপনাদের বাড়িতে তো এমনিতে অনেক সিকিউরিটি আছে, তাহলে আমাকে রাখার কারণ কি? এর দ্বারা কিছুই হবে না, প্লিজ তুমি না করো না। আচ্ছা, আমি আজকে আসি, পরে আপনাকে জানাবো। আচ্ছা, সাবধানে যাবে। ওকে আঙ্কেল। তারপর ওনার বাসার থেকে বেরিয়ে আসলাম। আর কোথাও না গিয়ে বাসায় চলে আসলাম। আসার সাথে সাথেই সাথী প্রশ্ন করা শুরু করলো। কিরে, দেখা করলে? হ্যাঁ। কি বললো? ওনার মেয়ের বডিগার্ড হওয়ার জন্য বলতেছে। কি? ওনার সাহস কি করে হয় তোকে ওই রকম চাকরি অফার করার, তাও বডিগার্ডের? সমস্যা নেই। তাই বলে শেষমেশ কিনা তুই একটা মেয়ের বডিগার্ড হবে? এটাই একমাত্র সুযোগ। কিসে? এতে করে ওনার মেয়ের কাছাকাছি থাকতে পারবো, আর ওকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবো। কিন্তু মামা মামি কি রাজি হবে? ওনাদের কিছু জানতে দেব না। তাহলে অফিস সামলাবি কি করে? সে আমি সময় করে বের করে নেব। এখন কি সত্যি তুই বডিগার্ডের চাকরি করবি? হ্যাঁ, কারণ ওনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি। তাই বডিগার্ডের চাকরি নিয়ে ওনার মেয়ের কাছেই সারাক্ষণ থাকা যাবে, আর ওকে সব দিক দিয়েই প্রোটেক্ট করা যাবে। আচ্ছা, যাই করছিস সাবধানে করবি। আচ্ছা, রাত অনেক হয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা, ভাবির নামটা তো বল। ও শিট, এটা আবার কেমন নাম? নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। আচ্ছা, পরেও জানতে পারবি। গুড নাইট। গুড নাইট। এরপর আমি সারা রাত ভাবতে থাকি, চাকরিটা করা কি আসলে ঠিক হবে? আবার ভাবি চাকরিটা না করলে তো ওনার মেয়েকে আপন করে নিতে পারবো না। যাই হোক না কেন, চাকরিটা করবোই। তাই সকালে নাস্তা করে ওনার বাসায় চলে যাই। আঙ্কেল, আমি চাকরিটা করতে রাজি। আমি তোমার থেকে এটাই আশা করেছি। তাহলে কাল তোমার পরিচয়পত্র নিয়ে এসো। কেন আঙ্কেল? তোমার জন্য কার্ড বানাতে দিব, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। পরিচয়পত্র জমা দিলে তো উনি আমার পরিচয় পেয়ে যাবেন। কি ভাবছো? পরিচয়পত্র না দিলে কি কোনো সমস্যা হবে?
তোমার সমস্যা হলে দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। ও হ্যাঁ, আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। মা একটু এদিকে আয় তো। আমি উপরের দিকে তাকাতে মনে হচ্ছে কোনো পরি নেমে আসছে, আর আমি দু চোখ ভরে ওকে দেখছি। পরিচয় করিয়ে দিই, এই হলো আমার একমাত্র মেয়ে সাজনীন আহমেদ সাজ। এই ছেলেটি কে আব্বু? ও পরিচয় করিয়ে দিই, আজ থেকে তোমার নতুন বডিগার্ড, নাম আকাশ। কে? তোমার মাথা ঠিক আছে আব্বু? বাড়িতে এতগুলো বডিগার্ড থাকতে নতুন আরেকজনকে নেওয়ার কি দরকার? ওই দিন তো দেখলি কিভাবে আমাদের বাঁচালো। তাই বলে কোনো কথাই শুনতে চাই না আমি। আজ থেকে ও তোমার পার্সোনাল বডিগার্ড, সবসময় তোমার কাছে থাকবে। অসহ্যকর। এই বলে সাজ উপরে চলে গেল। তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু জেদি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনার পাশে ছায়ার মতো থাকবো। আচ্ছা তাহলে কাল থেকে ডিউটিতে চলে এসো। কয়টায় আসবো? সকাল 10টায় আসলে হবে। ঠিক আছে আঙ্কেল, আজ তাহলে আমি আসি। আচ্ছা কাল থেকে সময় করে চলে এসো। আচ্ছা তাহলে আজ উঠি। দাঁড়াও, এই নাও 50,000 টাকা, ভালো দেখে কয়েকটা ড্রেস কিনে নেবে। আচ্ছা যেমনটা আপনার ইচ্ছে। বলে টাকা নিয়ে চলে গেলাম আব্বুর অফিসে। আব্বু, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। এখানে না, কেবিনে চলো। তাহলে তুমি কেবিনে গিয়ে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে আব্বু। বলে আব্বুর কেবিনে এসে অপেক্ষা করলাম। একটু পর আব্বু আসলো। বলো কি বলবে তুমি? তার আগে বলো, কথাটা শুনে তুমি রাগ করবে না? আগে কথাটা তো বলবে। আব্বু, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এটা তো খুশির খবর। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা বলো। আপনি শরীফ আহমেদকে চিনেন? চিনি তো, আমাদের মতোই একজন বিজনেসম্যান। আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনে মার্কেটে বিক্রি করে। কিন্তু ওনার কথা জিজ্ঞাসা করছো কেন? আমি ওনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। এতে সমস্যা কোথায়? সমস্যা তো ওখানেই। আচ্ছা এভাবে না বলে পুরোটা খুলে বলো। বলতেছি। বলে আমি আমার বাবাকে সবকিছু বলতে থাকি। হয়েছে, আর বলতে হবে না। তুমি তাহলে ওদের এখানে কাজ করবে, তাই তো? হ্যাঁ আব্বু। করতে পারো, কিন্তু ওই মেয়ে যেন তোমার যোগ্যতায় ভালোবাসে, গড়ে আনতে হবে। ঠিক আছে আব্বু, আমার জন্য দোয়া করবে। বাবা মায়ের দোয়া সবসময় সন্তানের সাথে থাকে। তাহলে এখন আসি আব্বু। এ বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। ওখানে আম্মু আর সাথীকে আজকের কথাগুলো বললাম। মামা যখন অনুমতি দিয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই। সাথী তো ঠিক বলছে। কিন্তু আমাকে কিন্তু ট্রিট দিতে হবে। আচ্ছা বিকেলে তোকে শপিং করতে নিয়ে যাব। ওকে, আমি রেডি হয়ে থাকবো। এখন খাওয়াটা শেষ কর। এই বলে খাওয়া শেষ করে বিকেলে সাথীকে নিয়ে শপিং মলে গেলাম। সাথী ওর পছন্দের কয়েকটা ড্রেস নিয়ে ক্যান্টিন থেকে খেয়ে বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা শরীফ আহমেদের বাড়ির কাছাকাছি থামিয়ে ড্রাইভারকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম। আর আমি 2 মিনিট হেঁটে ওনাদের বাড়িতে চলে গেলাম। হাই ইয়াং ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা তুমি নাস্তা করে নাও। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। সমস্যা নেই, আসো বসে নাস্তা করে নাও। কি আর করবো, ওনার সাথে বসে নাস্তা করে নিলাম। শোনো, আমার মেয়ে এখন কলেজে যাবে, তুমি ওর সাথে সাথে থাকবে। আজকে যেন কোনো ছেলে ডিস্টার্ব না করতে পারে। ওকে, তাই হবে। এই নাও, এই কার্ডটা রাখো, আর 2টা পিস্তল নাও। আঙ্কেল, এই পিস্তলটা দিয়ে আমি কি করব? যাতে করে আমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে আসলে তুমি এই পিস্তল ব্যবহার করে আমার মেয়েকে বাঁচাতে পারো। কিন্তু স্যার, ওরা যদি মরে যায় আর পুলিশ যদি আমাকে নিয়ে যায়? সেই জন্য তো তোমাকে এই কার্ডটা দিলাম। এই কার্ড দেখালে পুলিশ তোমাকে কিছু করবে না। এবার আমি কার্ডটা হাতে নিয়ে দেখি আমার আব্বুর সাইন করা আছে এই কার্ডটাতে। আর এই কার্ডটা যার আছে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। এই তো আমার সাজ চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং। নাও তাড়াতাড়ি নাস্তা করে কলেজে যাও। আচ্ছা আব্বু। এরপর সাজ নাস্তা করে বেরিয়ে পড়ল। আমিও সাজের পিছু পিছু হাঁটতে থাকি। এরপর আমরা দুজনে গাড়িতে উঠে কলেজের দিকে যেতে থাকি। ড্রাইভার, গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। কলেজ তো এখন অনেক দূরে। আপনি তাহলে গাড়ি থামাতে বললেন কেন? আমি ফুচকা খাবো। এখন কোনো ফুচকা খাওয়া চলবে না। ড্রাইভার গাড়ি চালু করেন। আমি বলছি ড্রাইভার গাড়ি থামাও, আর আমি ফুচকা খেয়ে তারপর যাবো কলেজে। সরি ম্যাডাম। এই বলে আমি নিজে গাড়ি চালিয়ে সাজ ম্যাডামকে নিয়ে কলেজে চলে আসলাম। ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। কলেজে এসে গেছি বলে গাড়ির দরজা খুলে দিতে উনি রেগে বেরিয়ে গেলেন। আমি সাজের পিছু পিছু হাঁটতে থাকি। সাজ প্রথমের বান্ধবীদের কাছে যায়। কিরে, কতদিন মতো ওর সাথে দেখা? হ্যাঁ নদী, ঠিক বলছোস। এতদিন কই ছিলি? বাসাতেই ছিলাম। তো সাজ, তোর সাথে ওই হ্যান্ডসাম ওই ছেলেটা কে রে? তবে হয়তো আমাদের সাজের বয়ফ্রেন্ড।
এই বলে সবাই হাসা শুরু করলো। এই তোরা থামবি? আচ্ছা তা ভাইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দে। আচ্ছা ঠিক আছে, পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার বডিগার্ড। কি বলছিস? এত সুন্দর হ্যান্ডসাম ছেলে কিনা তোর বডিগার্ড? এই বলে সবাই হাসাহাসি শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি কিন্তু কিছুই বলছি না। কি আর বা বলবো আমি? এই ঠিক বলছিস তোরা, এত সুন্দর বডি কি করে করলো? দেখে তো মনে হয় জিম করে। তা তুই ঠিক বলছস। আচ্ছা দাঁড়া, মজা দেখাচ্ছি। এই যে মিস্টার, একটু এদিকে আসবেন? জি, আমাকে বলছেন? আপনি ছাড়া তো আর এখানে কেউ নেই। ও হ্যাঁ, তাই তো। তা কেন রেখেছেন? আপনার সাথে প্রেম করতে। মানে? নাম কি আপনার? আকাশ। হ্যাঁ বলুন। আমার নাম আকাশ। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। ম্যাডাম, আমি কি আপনার সাথে আসবো? তোকে দেখে তো মনে হয় কখনো বডিগার্ড কাজ করছে এটাও জানেন না। যেখানে আমি যাব সেখানেই যাবেন। ওকে ম্যাডাম। এই চল তোরা ক্লাসে যাই। সবাই একসাথেই বলল হ্যাঁ চল, নয়তো দেরি হয়ে যাবে। এরপর সাজ ও ওর বান্ধবীরা রুমে ঢুকে গেল, আমি রুমে ঢুকে গেলাম। আর সাথে সাথে ক্লাসের সবাই আমাকে স্যার মনে করে সালাম দিল। দেখুন, আপনারা ভুল করছেন, আমি একজন বডিগার্ড। সমস্যা নেই। একটু পর স্যার আসলো, সাথে সাথে সবাই সালাম দিয়ে বসে গেল। আর আমি পাশে দাঁড়িয়ে আছি। এই তুমি বসছো না কেন? আমি একজন বডিগার্ড, এভাবে ম্যাডামের অনুমতি ছাড়া বসতে পারি না। কার বডিগার্ড? সাজ ম্যাডামের। সাজ? জি স্যার। এই ছেলেটি কি তোমার বডিগার্ড? হ্যাঁ স্যার। যতক্ষণ তুমি রুমের ভিতরে থাকবে ততক্ষণ বসে থাকবে। কিন্তু স্যার, ম্যাডামের অনুমতি ছাড়া তো আমি বসতে পারি না। সাজেকে বসতে বলো। এই যে তাড়াতাড়ি বসুন। ওকে ম্যাডাম। এই বলে বসে পড়ি আর ক্লাসে মনোযোগ দিতেছি। কিন্তু স্যার যা পড়াচ্ছেন এসব কিছু আমি পারি। স্যার পড়া শেষ করে চলে গেলেন। ক্লাস শেষ করে আমি সাজ ম্যাডামকে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসি। আর উনি গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেলেন। একটু পর আঙ্কেল আমাকে ডাক দিলেন। আমার মেয়ে তোমার সাথে খারাপ কোনো বিহেভ করছে না তো? নো স্যার। আচ্ছা সাজ, আজকে আর কোথাও বের হবে না, তোমার এখন ছুটি। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আমি বাড়ি থেকে বের হয়েই গাড়ির জন্য ফোন বের করি। ঠিক তখনই দেখি যে গাড়ি এসে জায়গা দাঁড়িয়ে আছে যেখানে আমাকে নামিয়ে দিয়েছিল। আমি একটু হেঁটে গাড়ি থেকে বসি আর আমার আব্বুর অফিসে চলে যাই। কারোর সাথে কোনো কথা না বলে আমি আমার কেবিনে চলে যাই। একটু পর আব্বু এসে দেখে আমি কেবিনে বসে আছি। কেমন আছো আকাশ? এই তো আব্বু, ভালো। কখন এলে তুমি? এইমাত্র। আব্বুর সাথে দেখি তানু এসেছে, মানে পিয়ে। তানু, তুমি বিকালের মিটিংয়ের ব্যাপারে আকাশকে সাহায্য করো। ওকে স্যার। এরপর আব্বু চলে গেল। আমি তানুকে আমার লাঞ্চের ব্যবস্থা করতে বললাম। তানু চলে গেল এবং কিছুক্ষণ পর খাবার নিয়ে এলো। তানুকে তার কেবিনে পাঠিয়ে দিলাম। আর আমি লাঞ্চ করে তানু আর আমি মিটিং নিয়ে আলোচনা করতে করতে আমার কেবিন থেকে মিটিং রুমে চলে গেলাম। এখানে মিটিং সেরে সোজা বাসায় চলে আসলাম। আর বাসার সাথে দেখি সাথী মুখ গোমরা করে বসে আছে। কিরে, তোর মুখ এরকম ফ্যাকাশ হয়ে আছে কেন? তোর সাথে আমার কোনো কথা নাই। আমার অপরাধটা কি? তুই এখন আর আমাকে সময় দেস না, কোথাও ঘুরতে নিয়ে যাস না। সময় পাইনি, আমি কি করব? হ্যাঁ, আসছে আমার সময় আলা। আচ্ছা ঠিক আছে, কাল সময় পেলে তোকে অবশ্যই নিয়ে যাব। এখন চল খেতে যাব। আচ্ছা তুই যা, আমি আসছি। ওকে। এরপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজদের বাসার দিকে রওনা দিলাম। ভাবতে হাসি পায়, যেখানে সবসময় আমি সিকিউরিটি নিয়ে ঘুরি আর সেখানে আমি আরেকজনের সিকিউরিটি। আপনাদের সাথে কথা বলতে বলতে সাজদের বাসার কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নেমে একটু হেঁটে শরীফ আহমেদের বাসার ভিতরে ঢুকে গেলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি কি বাসে করে আসো না ট্যাক্সিতে করে আসো? দুটোই। তাহলে আজ থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, ওই গাড়ি করে তুমি যাবে আর আসবে। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা তুমি বসো, সাজ এখনই নামবে। আচ্ছা। কিছুক্ষণ পর উপরে তাকে দেখি সাজ ম্যাম নেমে আসছে। দেখে মনে হচ্ছে আসমান থেকে কোনো পরি নেমে আসছে। নায়িকা বেশি বর্ণনা দিলে হয়তো নায়িকাকে পাঠকরা চুরি করে নিয়ে যাবে, সেজন্য আর বেশি কিছু বলবো না। এমন ভাবে তাকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি চলবেন? আপনি তো এখনো নাস্তা করেননি। আমি নাস্তা করব না করব তা কি তোমাকে বলতে হবে? সরি ম্যাডাম। এবার চলুন। আমি আজকে নিজের গাড়ি ড্রাইভ করছি। গাড়িটা কলেজে নাকি একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়িটা এখানে থামালে কেন? ম্যাডাম, আপনি সকালে নাস্তা করে আসেননি, এখন আগে নাস্তা করবেন তারপর কলেজ যাবেন। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? আপনি খাবেন কিনা বলুন। না খেলে জোর করে নিয়ে যাব। এরপর সাজকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলাম। এইগুলো তাড়াতাড়ি খেয়ে নিন। না আমি খাবো না। আচ্ছা, আমি আপনার বাবাকে ফোন করছি। না থাক, ফোন করতে হবে না, আমি খাচ্ছি, তোমাকে তো আমি দেখে নিব। সবসময় তো আপনার সাথেই থাকি। গাড়ি থেকে নেমে সাজুর ক্লাসের দিকে চলে গেল।
আমি ওনার পিছু পিছিয়ে গেলাম, কিন্তু আজকে আর ক্লাসের ভিতরে গেলাম না। রুমের বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর স্যার আসলো। এই তুমি ক্লাসের বাইরে কেন? আমি তো স্টুডেন্ট না। স্টুডেন্ট হও আর যাই হোক, গিয়ে ক্লাসে বসো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যাও গিয়ে ক্লাসে বসে পড়ো। এরপর আমি বসে পড়ি আর স্যারের কথাগুলো শুনতে থাকি। আজকে স্যার হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন, তা অনেক কঠিন অঙ্ক করাচ্ছেন। অনেকেই তো অঙ্ক করতে নাজেহাল অবস্থা। স্যার হিসেবের চালে সবাইকে গুছিয়ে ফেলেছেন। স্যার অঙ্ক করাচ্ছেন, কিন্তু কেউ কোনো প্রশ্নে ঠিকমতো উত্তর দিতে পারছে না। স্যারের প্রশ্ন শুনে আমি মিটিমিটি করে হাসছি, যা কেউ খেয়াল না করলেও স্যার ঠিকই খেয়াল করেছেন। আর আমাকে দাঁড় করালেন আর প্রশ্ন করতে লাগলেন। এই ছেলে, তুমি হাসছো কেন? না স্যার, এমনিতে আপনার প্রশ্ন শুনে হাসি পাচ্ছিল। কেন? স্যারের প্রশ্নগুলো তো অনেক সহজ। তাই নাকি? তাহলে উত্তরটা দাও, আর হ্যাঁ, উত্তর দিতে না পারলে ঘাড় ধরে বাহির করে দিব। হঠাৎ শ্বাস দাঁড়িয়ে বলল, স্যার ঠিকই বলেছেন, ওদের মতো ছোট লোকদের এমন করা উচিত। এই তুমি চুপ করো, আর এবার তুমি এই অঙ্কটা করো। স্যার আমি? হ্যাঁ, তাড়াতাড়ি করো। আমি অঙ্কটা করতে লাগলাম, আর ক্লাসের সব স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে থাকলো, কেননা আমি অনেক সুন্দরভাবে অঙ্ক শেষ করলাম। আর ক্লাসের সকল স্টুডেন্টদের অঙ্ক বুঝিয়ে দিলাম। সাত ছাড়া বাকি সবাই হাতে তালি দিল। তুমি এত কঠিন অঙ্ক কিভাবে করলে? আমি স্যারের কথা শুনে মুচকিয়ে রুমের বাইরে চলে গেলাম। আর ক্লাসটা শেষ হয়ে গেল। আমি গাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর সাজ এসে গাড়িতে বসলো, আর আমি গাড়ি স্টার্ট দিলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম কয়েকটা গাড়ি আমাদেরকে ফলো করছে, যার কারণে আমি গাড়িটা অনেক জোরে চালাচ্ছি, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। 2 থেকে 3টা গাড়ি এসে আমাদেরকে ওভারটেক করে গাড়ির সামনে এসে ব্রেক করলো। সাথে সাথে আমি ব্রেক করলাম, আর গাড়ি থেকে নামার আগে হঠাৎ করেই আমাদের গুলি করতে লাগলো। ওরা সংখ্যা অনেক বেশি ছিল, আর একের পর এক গুলি করতে লাগলো, যার কারণে আমি গাড়ি থেকে বের হতেই পারছি না। এভাবে 3 মিনিট পর পরিবেশটা অনেক শান্ত হয়ে গেল। পিছনে তাকে দেখি শ্বাস ভয়ে মাথা নিচু করে বসে আছে। আমি শ্বাসকে না উঠেই গাড়ি থেকে বাইরে হয়ে কয়েকটাকে গুলি করলাম, যাতে করে শ্বাস বুঝতে না পারে যে সবকিছু আমি করেছি। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। শ্বাস দেখে ফেলার আগে তোমরা এখান থেকে চলে যাও। ওকে স্যার। বলে ওরা চলে গেল। আপনারা হয়তো ভাবছেন এরা কারা, তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে আসি। আমি যখন দেখে গাড়িগুলো ফলো করছিল, তখন আমি সাথে সাথেই আমার বডিগার্ডগুলোকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য বলি। আমি ইচ্ছে করলে সবাইকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার শুধু একটাই ভয়, ওদের সাথে মারামারি করার সময় সাজের যদি কিছু হয়ে যায়। তাই আমি আমার বডিগার্ডটিকে ফোন করে আসতে বলি, আর ওরা এসে সবাইকে মেরে ফেলে। এবার বর্তমানে আসি। আমি গাড়ির কাছে এসে সাজকে ডাকি, ম্যাডাম এবার চোখ খুলুন, দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সাজ চোখ খুলে তাকে দেখে যে লোকগুলো মারতে এসেছিল সবাই গুলি খেয়ে পড়ে আছে, আর তাদের মধ্যে অনেকে মারাও গেছে। এগুলো দেখে সাজ অনেক ভয় পেয়ে যায়। সেজন্য আমি দেরি না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে সাজকে যত দ্রুত পারি বাসায় নিয়ে আসি। বাসায় আসার সাথে সাথেই সাজ দৌড়ে তার রুমে চলে যায়। আর শফিক আহমেদ ঠিকই খেয়াল করে তাই তিনি আমাকে প্রশ্ন করে, এ কি আকাশ, হাজেভাবে চলে গেল কেন? আজকে রাস্তায়। রাস্তায় কি? এরপর কলেজ থেকে বাড়িতে আসা পর্যন্ত সকল ঘটনা তাকে বললাম। শরীফ আহমেদ এসব কথা শুনে অনেক ঘাবড়ে গেল এবং আমাকে বলল, দেখো বাবা, তুমি আজকে যা করলে সত্যি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। দেখুন স্যার, এটা তো আমার কর্তব্য। তারপরও আরও কেয়ারফুল থাকবে তুমি। চাইলে আরও কয়েকজনকে তোমার সাথে রাখতে পারো। না স্যার, লাগবে না, আমি একাই যথেষ্ট। আচ্ছা, যা তুমি ভালো মনে করো। এখন তুমি যাও, আমার মেয়েটা আজকে আর মনে হয় কোথাও যাবে না। ওকে স্যার। এই বলে আমি আমার বাসায় চলে আসলাম। আজকে অবশ্যই সাথীকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার কথা, সেই জন্য আমি এর সাথে ঘুরতে বের হলাম। হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো। স্যার, আপনাকে একটু অফিসে আসতে হবে, ইমার্জেন্সি। আচ্ছা, আমি আসতেছি। কি রে, কে ফোন করলো? অফিস থেকে। কি বলছে? অফিসে যেতে হবে। আচ্ছা চল। আমি এর সাথে অফিসে এসে আমার কেবিনে গেলাম। একটু পর আব্বু আসলো। শোন, যে কারণে তোমাকে ডেকেছি আজকে, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। কি আব্বু, তুমি আমাকে এই কারণে ডেকেছিলে? না, ওনাকে আমি আমাদের নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, যার জন্য ওনার সাথে তোমাকেও যেতে হবে। কি বল আব্বু, আমার পক্ষে ওর সাথে যাওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ধন্যবাদ আব্বু। এই বলে যেন অফিস থেকে বের হবো, দেখি ফোনটা বাজতেছে। তাকে দেখি শরীফ আহমেদ, মানে সাজের আব্বু। কেমন আছেন আঙ্কেল? এই ভালো। তোমাকে একটা জায়গা যেতে হবে। কি? কোন জায়গায়? তোমাকে 1 মাসের জন্য লন্ডনে যেতে হবে। কেন আঙ্কেল? আসলে আমি নতুন একটা প্রজেক্ট হাতে পেয়েছি, সেই জন্য ওই কাজের জন্য সাজ লন্ডনে যাবে। কিন্তু ওখানে তো কোনো সমস্যা নেই তাহলে? তারপরও আমি ভরসা পাচ্ছি না, তোমাকেই যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। তাহলে কাল সকালে সব কিছু গুছিয়ে একসাথে চলে আসবে। ঠিক আছে। এরপর বাসায় এসে আব্বু আমার সাথে কথা বললাম। আমি যেহেতু চলে যাব, তাই সাথীও এখানে আর থাকতে চায় না।
সেজন্য আব্বু আম্মু রাজি হয়ে গেল। সকালে আমি সাথীকে এয়ারপোর্টে একাই চলে যেতে বললাম, কেননা আমাকে তো সাজের সাথে যেতে হবে। তাই দেরি না করে সাজের বাড়ি থেকে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি শরীফ আঙ্কেল বসে আছেন। আরে বসো, সাজ এক্ষুনি নামবে। ঠিক আছে স্যার। 10 মিনিট পর সাজ নীল একটা শাড়ি পরে নিচে নেমে এলো। দেখতে একদম নীলপরীর মতো লাগছে। তাকিয়ে থাকবেন না, চলেন। ও হ্যাঁ চলুন। সাজমা, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলিয়ে নিব। এই যে মিস্টার বডিগার্ড, দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে গাড়ির সামনে অপেক্ষা করেন। এই বলাতেই আমি এসে গাড়ির সামনে অপেক্ষা করছি। এরপর দিকে শরীফ আহমেদ সাজকে ফাইল থেকে কি যেন বোঝাচ্ছেন। তাতে আমার কি? একটু পর সাজ গাড়িতে এসে বসলো। গাড়িটা আমাদের এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করালো। এরপর আমি সাজ গাড়ি থেকে নেমে গেলাম। একটু পরে সাথে এসে আমার পাশে দাঁড়ায়। কিরে, তোর আসতে তো দেরি হলো কেন? কাজ মিটে আসতে হয়েছে তো তাই। আপনাদের আলাপ শেষ হলে এবার যাওয়া যাক। ওকে ম্যাডাম। বাই দ্য ওয়ে, এই মেয়েটিকে? ও আমার কাজিন। ও, এই মেয়েটি আমাদের সাথে যাবে কেন? ম্যাডাম ও লন্ডনে থাকে। নাইস টু মিট ইউ সাজ। কল মি ম্যাডাম। সাথী ম্যাডাম বল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম চলুন, দেরি হয়ে যাচ্ছে। এরপর এয়ারপোর্টের সমস্ত কাজ মিটিয়ে আমি সাজ সাথী আমরা তিনজনই প্লেনে পাশাপাশি বসে আছি। আমি আর সাথী তো বকবক করেই যাচ্ছি, আর এদিকে সাজ রেগে গিয়ে আমাকে অনেকগুলো কথা শোনায়, যা সাথীর মোটেও ভালো লাগেনি। কারণ সাথী জানে কেউ আমাকে ধমক দিয়ে কথা বলে না, আর আমাকে যে ধমক দিয়ে কথা বলে তার অবস্থা আমি খারাপ করে ফেলি। এসব কিছু জেনেও সাথী চুপ করে আছে। সাজ যখন দেখলো আমরা কথা বলছি না, তখন সাজ ঘুমিয়ে পড়লো। ঘুমোতে ঘুমোতে কখন যে আমার কাঁধে মাথা রেখেছে তা সাজ নিজেও জানে না। দীর্ঘ 8 ঘন্টার পর আমরা লন্ডনে আসলাম। এয়ারপোর্টের কাজ শেষ করে আমি সাথী আর সাজ একসাথে বের হলাম। এইদিকে রিয়াদ সাথীকে নিতে এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে লাগলো। আমি দেখলাম রিয়াদ গাড়ির উপরে বসে আছে, সেজন্য আমি রিয়াদকে দেখেই দৌড় দিই। আমাকে দৌড়াতে দেখে সাথীও দৌড়ায়, আর আমাদের এভাবে দৌড়াতে দেখে আমাদের পিছু পিছু সাজও আসে। আমি গিয়ে রিয়াদকে জড়িয়ে ধরি, তার সাথে সাথীও। সাজ আমাদের সামনে এসে বলে, তোর কোনো কমন সেন্স নেই, এভাবে দৌড় দিছিলি কেন? বলতে বলতে আরও অনেক কথাই বলে দেয়। আসলে ম্যাডাম অনেকদিন পর দেখা তো, সেই জন্য আর কি। তোর সাহস তো কম না আমার মুখের উপর কথা বলিস। সরি ম্যাডাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি কাকে কি বলছো? আমার বডিগার্ডকে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার। তুমি জানো আকাশ আর আমি কে? থাক না এইসব কথা, তুই সাথীকে নিয়ে বাসায় যা, তোকে সব বুঝিয়ে বলবো। আচ্ছা যাচ্ছি, তুইও সময় করে বাসায় এসে ঘুরে যাস। আসবো। আর তোরা এবার যা। আর শোন, ফবিকে বলিস আমি সময় করে আসবো। এই বডিগার্ড, তোর সাহস কি করে হয় আমার সাথে এসে ওদের সাথে কথা বলা? দেখুন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড, ঘরের চাকর নই কিন্তু। এরপর আর কিছু বলে না। সাথী আর ওর ভাই রিয়াদ গাড়ি তুটে বাসা থেকে রওনা দিল, আর এদিকে আমি এসে হোটেলের দিকে রওনা দিলাম। 20 মিনিট পর আমরা হোটেলে পৌঁছালাম। তারপর যে যার রুমের চাবি নিয়ে আমাদের রুমের দিকে যেতে লাগলাম। হোটেল দিকে সাজ আর আমার রুমটা পাশাপাশি দেওয়া হয়েছে, যাতে করে কোনো সমস্যা না হয়। সকালে সমস্ত ফাইল রেডি করে হোটেল থেকে বের হলাম। আর আমরা যে অফিসে যাব ওখান থেকে আমাদের নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা দুজনে গাড়ি থেকে বসি। এরপর গাড়িটা একটা বিশাল বড় অফিসের সামনে এসে দাঁড়ালো। সাজও গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ি থেকে নেমে অফিসটা দেখে তো পুরাই অবাক, কেননা অফিসটা আর অন্য কারো নয়, আমার ফুপার কোম্পানি, যা তিনি ওনার ছেলে মেয়ের নামের অক্ষর দিয়ে রেখেছেন। আর ওনার ছেলে মেয়ের নাম হলো হারতে রিয়াদ আর এসতে সাথী। ওখান থেকে কোম্পানির নাম রাখা, আর কোম্পানির নাম হারেস কোম্পানি। এই বডিগার্ড, এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? আগে কখনো এত বড় অফিস দেখিসনি? না ম্যাডাম, কিছু না, চলুন। আমি যেহেতু এই অফিসে আরও অনেকবার এসেছি, তাই এখনো প্রত্যেকে আমাকে চিনে। গেট দিয়ে ঢুকতে যাব তখনই। এই তুই জানিস এসব হাই সিকিউরিটি অফিসে তোকে কিভাবে ঢুকতে দিবে? তাহলে কিভাবে ঢুকবো? এই দেখ কিভাবে ঢুকতে হয়। এই বলে সাজে কোম্পানির মালিককে ফোন দিতে গেল। কাকে ফোন করছেন ম্যাডাম? এই কোম্পানির মালিককে। আমি কিন্তু আপনাকে ইচ্ছে করলে ভিতরে নিয়ে যেতে পারি। কিভাবে? কিন্তু এরা তো ভেতরে অপরিচিত কাউকে ঢুকতে দিবে না। এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে, ঢুকতে পারলে তো ভালো, চলুন। ওকে ম্যাডাম, চলুন ভিতরে যাওয়া যাক। এই বলে অফিসের ভিতরে আমি সাজকে নিয়ে গেলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। হাত দেবে না বা কেন? কেননা এখানকার সবাই আমার পরিচিত। এ কে রে, সবাই আমাকে সালাম দিচ্ছে কেন? আমি জানি না ম্যাডাম, এখন শুধু মনে মনে ভাবছি সাথী আর রিয়াদকে যেন অফিসে না দেখি। এই বডিগার্ড, কি ভাবছিস? কিছু না ম্যাডাম, ভেতরে চলুন, আর এই অফিসের সিওর সাথে কথা বলে নিন। সাজ বলল, এত বড় অফিসের সিও কোন দিকে তাও তো জানি না, আর এমনিতেই তোমার মাথা ঠিক আছে, এভাবে গেলে কি তোমাকে ভেতরে ঢুকতে দেবে? তখন আমি বললাম, আরে ম্যাডাম চলুন তো। বলে আমি আর সাজ সিওর কেবিনে চলে গেলাম। হাই স্যার, হাউ আর ইউ?
টেক ইউ সিট। থ্যাংক ইউ। এই তোমার সাহস কি করে হয় আমাদের সাথে বসার? জানো না মালিকের সামনে বডিগার্ড বসতে নেই? সরি ম্যাডাম। এ মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার কেবিনে আকাশকে ধমক দিয়ে কথা বলার? এক্ষুনি আমার কেবিন থেকে বের হয়ে যাও। স্যার কি করছেন? উনি না বুঝে বলেছেন, প্লিজ এমনটা করবেন না। আমি আমার ফুপাকে চোখ মারলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেজন্য আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুপার কানে কানে গিয়ে সব ঘটনা খুলে বলি, আর কি কি করতে হবে তাও বুঝিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রজেক্টের ফাইলটা দাও, আমি আমার কর্মচারী দিয়ে দেখে নেব। আর 5 দিন পরে আসবে, আর তোমাদের নাম্বারটা দিয়ে যাও। আমার ম্যানেজার তোমাদেরকে ফোন করে সব বলে দিবে কখন কি করতে হবে আর কখন আসতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমরা আসি বলে বডিগার্ডকে পাঠিয়ে দিলাম গাড়ির কাছে। এইদিকে আমি অফিস থেকে বের হয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। একটু পর সাজ ওখানকার সব কাজ মিটিয়ে গাড়ির কাছে আসলো, আর আমি গাড়ির দরজা খুলে দিলে সাজ ভিতরে এসে বসে। গাড়িতে বসতে বসতে ওই বডিগার্ড, তুই ওনার কানের কাছে গিয়ে কি বলতেছিস যে ওনার রাগ চলে গেল? আর উনি কি তোকে চিনে? আরে ম্যাডাম, উনি আমাকে কি করে চিনবে? আর তাছাড়া আমাদের মাঝে কি কথা হয়েছে ওটা আপনার না জানলেও চলবে। তার মানে তুই বলবি না? আরে ম্যাডাম রেগে আছেন কেন? আচ্ছা চলুন, এখানে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে লাঞ্চ করে নিই, অনেক ক্ষুধা লেগেছে। আমারও ক্ষুধা লাগছে, চল। আমি গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামাই, আর সাজকে বললাম, এই তো ম্যাডাম এসে গেছি। সাজ গাড়ি থেকে নামে, আমি আর সাজ ভিতরে গেলাম। সাজ একটা টেবিলে বসে আছে, আর আমি আরেকটা টেবিলে বসে আছি আর খাচ্ছি। দুজনে খাওয়া শেষ করে সাজ খাওয়ার বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে গেল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা ম্যাডাম? তোকে দেখে মনে হয় তুই এই লন্ডনের সব কিছু চিনিস। আগে কখনো এসেছিস সেখানে? কি যে বলেন ম্যাডাম, গরিব মানুষ, লন্ডনে এসে টাকা কই পাবো? তাও ঠিক, অত টাকা তুই কই পাবি? তাহলে এখানকার রাস্তাঘাট কিভাবে চিনিস তুই? আরে ম্যাডাম কি যে বলেন না, মোবাইলে স্যাটেলাইট দিয়ে রাস্তা বের করেছি। ও তাই বল। যাক বাবা, বেঁচে গেলাম। এই যে মনে মনে কি ফুসুর ফুসুর করছিস? না ম্যাম, কিছু না। এখন তাহলে হোটেলের দিকে যাওয়া যাক। হ্যাঁ চল, আমার অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা ম্যাম। এই বলে গাড়ি নিয়ে হোটেলে চলে এলাম। সাজও রুমে চলে গেল, আর আমি আমার রুমে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে জেনে ঘুমোতে যাব, অমনি সাজের চিৎকার শুনে হাত দেরি না করে সাজের রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিই, আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকি। কিন্তু সাজ দরজা না খোলায় আমি দরজা ভেঙে গিয়ে কাউকে দেখতে পাই না। কিন্তু ওয়াশরুমের ভিতর থেকে সাজের চিৎকার পাই, তাই ওয়াশরুমের দরজা খুলে সাজের সামনে যেতেই সাজ দেখি ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। অবশ্য আমি তো অনেক খুশি, কেননা সাজ এই প্রথমবার আমাকে এভাবে জড়িয়ে ধরেছে। ম্যাডাম এভাবে চিৎকার করছিলেন কেন? আসলে আমি তেলাপোকা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুই দেখ তো তেলাপোকাটা এখন আছে কিনা। এরই মধ্যেই আমি তেলাপোকাটাকে ওখান থেকে তাড়িয়েও দেই। এই তো ম্যাডাম চলে গেছে। সত্যিই গেছে তো? হ্যাঁ ম্যাডাম চলে গেছে। একটু পর শ্বাস চোখ খুলে দেখে তেলাপোকার নেই। এবার শ্বাস ভালো করে চারদিকে তাকিয়ে বুঝতে পারছে সে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই আমাকে ছেড়ে দেয়। কিন্তু ঝর্ণা চালু থাকার কারণে আমি আর শ্বাস দুজনেই ভিজে যাই। সাজের চুল থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। সরি, আমি ভয় পেয়ে। থাক ম্যাডাম, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই এবার আসতে পারিস। ওকে ম্যাডাম। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম, আর ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো সাজের ফোনে। তাড়াতাড়ি রেডি হয়ে ক্যান্টিনে আসো। আচ্ছা ম্যাডাম, আপনি 15 মিনিট অপেক্ষা করেন, আসতেছি। এর মধ্যে রেডি হয়ে নিয়ে নিচে নামলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সাজ বসে আছে। দেখতে একদম পরীদের মতো লাগছে, চুলগুলো খোলা, হালকা মেকআপ, আর পরনে কালো কুর্তি, একদম অসাধারণ লাগছে। তাড়াতাড়ি নাস্তা করে নিন, আমরা বের হব। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে ইচ্ছা সেখানে যাব। রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? কোথায় যাবেন না বলে কিভাবে নিয়ে যাব? আগে নাস্তা সেরে নে, তারপর বলছি। ওকে ম্যাডাম। এ বলে নাস্তা সেরে নিলাম, আর ম্যাডামকে নিয়ে গাড়ির কাছে এসে দরজা খুলে দিলাম, আর ম্যাডাম ভিতরে গিয়ে বসলো। এবার বলুন কোথায় যাবেন? এখানকার সবচেয়ে বড় শপিং মল নিয়ে চল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে সাজকে নিয়ে শপিং মলে আসলাম। সাজ নিজের জন্য অনেক কিছু কিনলো, কেননা এখানে আমাদের অনেক সপ্তাহের মতো থাকতে হবে, সেজন্য সাজ কেনাকাটা করছে। তুই চাইলে নিজের জন্যও কিছু কিনতে পারিস। লাগবে না ম্যাডাম। তোকে নিতে বলছি নে। লাগবে না ম্যাডাম। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস। এক প্রকার সাজে জোড়াজোড়িতে শার্ট প্যান্ট কিনে নিলাম। এরপর ওইগুলো আর সাজের শপিং ব্যাগগুলো নিয়ে কাউন্টারে দিকে গেলাম। ম্যাডাম কার্ড না ক্যাশ? কার্ড বলে পাত চেক করে কি যেন খুঁজছে। এই নিন কার্ড। কার্ডটা দেখে বলো। সরি ম্যাডাম। হোয়াই? এই কার্ড আমাদের দেশের না, তাই আমরা এটা নিতে পারবো না। কিন্তু আমার কাছে তো আপনাদের দেশের টাকাও অত নেই। সরি ম্যাডাম, আমাদের কিছু করার নেই।
আপনাকে এগুলো রেখে যেতে হবে। ম্যাডাম, এনিথিং রং? এখানে তো এই কার্ড নিবে না ওনারা। এখন কি করব সেটাই ভাবছি। ম্যাডাম, আপনি কিছু মনে না করলে টাকাটা আমি পে করি। কিন্তু তোর কাছে এই দেশের টাকা কই থেকে আসবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দেন। এই বলে ম্যানেজারকে আমি লন্ডনে থাকতে যে কার্ড ইউজ করতাম ওটা দিয়ে পে করে সাজকিনে শপিং মল থেকে চলে এসে গাড়িতে বসলাম। তোর কাছে এই দেশের কার্ড কি করে আসলো? এখন কি বলবো, মনে হয় ধরা খেয়ে যাব। তোকে আমি কিছু জিজ্ঞেস করছি। আসলে ম্যাডাম, এটা আমার ফুফাতো ভাইয়ের কার্ড। ওই দিন এয়ারপোর্টে আমাকে দিয়েছিল, কেননা এখানে কোথায় কি খরচ করবো সেই জন্য দিয়েছে। ও, এবার চল। ওকে ম্যাডাম। এরপর আমরা হোটেলে চলে আসলাম। এসে ফ্রেশ হলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাই ফোনটা হাতে নিয়ে তাকে দেখি আমার ফুফাতো ভাই রিয়াদ ফোন করেছে। কেমন আছে আকাশ? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। সময়ের কারণে তোর কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি জানি তুই কতটা ব্যস্ত থাকিস। মজা নিচ্ছিস? এখন বল, ফুপা ফুপি কেমন আছে? এই তো ভালো আছে। এখন বল, তুই কেমন আছিস? আর তোর ম্যাডাম কেমন আছে? আমি ভালো আছি, আর ম্যাডামও ভালো আছে। শোন, তোকে যে কারণে ফোন দেওয়া, কাল একটু বাসায় আসিস তো। কেন, কোনো কাজ আছে কি? আব্বা আম্মু তোকে দেখতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সময় করে চলে আসবো। আচ্ছা তাহলে এখন রাখলাম, কাল তাহলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেই রেখে দিলাম। এরপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম। পরদিন সকালে ম্যাডামকে বলে আমি ফুপুর বাসায় চলে আসলাম। কেমন আছিস আকাশ? এই তো ফুপু, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। হঠাৎ করে আবার কেন আসা হলো? আসলে ফুপু, আর ওদিকে সাথী নিচে নামছে আর বলছে আম্মু উনি ওনার জিএফের সাথে এসেছে। সাথী, এগুলো কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ফুপি, আমি বুঝিয়ে বলছি। এরপর আমি দেশে যাওয়ার পর থেকে সব ঘটনা ফুপিকে বললাম। কিন্তু ভাইজান কি বলেছে? আব্বু তো বলেছে আমার যা ভালো মনে হয় করতে। আচ্ছা ঠিক আছে, আয় বস, নাস্তা করে নে। ফুপু রিয়াদ কোথায়? আর ফুপাকে তো দেখতে পাচ্ছি না। এই তো তোর ফোপা চলে এসেছে। ফুপা ওই দিনের প্রজেক্টের কাজ কত দূরে এগুলো? অনেকটাই, আর কিছুদিন সময় লাগবে। আচ্ছা ফুপা ঠিক আছে বলে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে হোটেলে চলে আসলাম। এসে ম্যাডামকে কোথাও দেখতে পাচ্ছি না। ফোন অন করে জানতে পারি যে উনি আমার ফুপার কোম্পানিতে গেছে। তাই আমি আর দেরি না করে ওখানে চলে গেলাম। গিয়ে দেখি সাজ ফুপার কেবিনের সামনে বসে আছে। আরে ম্যাডাম, আপনি এখানে বসে আছেন কেন? আসছি, স্যারের সাথে একটু কথা বলতাম। তা স্যার তো এখনো বাসায়। তা তুই জানলি কি করে? আসলে এখনো তো অবিশ্বাসের সময় হয়নি, সেই জন্য ভাবছিলাম হয়তো বাসায় আছে। এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে এই বলে আমি ফুপার জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, আমরা ওনার কেবিনে গিয়ে অপেক্ষা করি। তোর মাথা ঠিক আছে? উনি ছাড়া ওনার কেবিনে আমাদের কি ঢুকতে দিবে? দিবে। ফুপার কেবিনের দারোয়ান আমাকে ভালো করে চেনে। আমি ওনার কাছে যেতেই উনি আমাকে সাজকে ভেতরে ঢুকতে দিল। কি ব্যাপার, উনি তোকে সালাম দিল কেন? ও কিছু না, আপনি বসুন, আমি না হয় এখানে অপেক্ষা করছি। এরপর ফুপা ওনার কেবিনে ঢুকলো। হাই স্যার। হাই। আমাদের কাজটা কতদূর শেষ হলো? এই তো অনেকটাই গুড। তা স্যার আর কতদিন লাগবে? আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমরা নয় কয়েকদিন পরে আসবো। স্যার তাহলে আমরা আসি। আচ্ছা তাহলে আপনারা আসুন, কিন্তু কিন্তু কি স্যার? তোমার বডিগার্ডের সাথে আমার কিছু কথা আছে। দেখুন স্যার, আমরা আপনার অনুমতি না নিয়েই ভেতরে চলে এসেছি, সেই জন্য সরি স্যার। ম্যাডাম আপনি তাহলে বাইরে যান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি কথা বলে আয়। এই বলে সাজ বাইরে চলে গেল। এরপর আমি এর ফুপা বিজনেসের ব্যাপারে কথা বললাম। আকাশ, আমরা তো ওদের এই ডিলটা দিতে পারবো না। কেন ফুপা? ওদের ফাইলে সব ডিটেলস ঠিক নেই, তাহলে আমরা কি করব বল? তাহলে ফাইলটা আমাকে দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। হ্যাঁ এটা ঠিক হবে, এই নাও ফাইল, কালকের মধ্যে এটা ঠিক করে নিয়ে আসবে। ঠিক আছে ফুপা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাহায্যের দরকার পড়লে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে ফুপা, আজ তাহলে উঠি, আমি কালকের মধ্যে ফাইল ঠিক করে নিয়ে আসবো। এটা বলে ফাইলটা লুকিয়ে রাখলাম যেন সাহায্য না দেখে। বাইরে আসতেই স্যার তোমাকে কি বললো? কিছু না। তোমাকে বলছি না বলতে? ম্যাডাম এত জোরে চিৎকার করছেন কেন? এটা তো অফিস। আমার কথা সাজ চারদিকে দেখলো। সত্যি তো, এটা অফিসের ভিতরে আমরা আসছি। স্টাফটা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা স্টাফটা সবাই জানে আমার সাথে কেউ উঁচু গলায় কোনো কথা বলতে পারে না, যার কারণে সবাই একটু বেশি অবাক হচ্ছে। একটু পর ম্যানেজার আসলো। এই যে আপনার সাহস কি করে হয় ওনাকে ধমক দেওয়ার? ও আমার বডিগার্ড, আমি ওর সাথে যেভাবে খুশি কথা বলবো, তাতে আপনার কি? এই অফিসের ম্যানেজার, আর আমি চাইলে আপনার ডিলটা ক্যান্সেল করে দিতে পারি। ম্যানেজারকে চোখ মেরে বললাম, প্লিজ স্যার এমনটা করবেন না। ম্যানেজার আমার ব্যাপারটা বুঝতে পেরে
ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে অফিসে যেন এরকম চেঁচামেচি না হয়। ঠিক আছে স্যার, আই এম সরি। কাজ শেষ হলে এবার আসতে পারুন। ঠিক আছে স্যার। আমি এর সাথে গাড়ির কাছে আসতেই সাজ আমাকে জোরে একটা থাপ্পড় দেয়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। কেননা এই প্রথম আমাকে কেউ চড় মারল। ম্যাডাম, আমার অপরাধ। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় সবার সামনে আমাকে ছোট করার? আমি তো কিছুই করিনি। তাহলে যখন তোকে জিজ্ঞাসা করলাম স্যার তোকে কি বললো, তখন চুপ করেছিলি কেন? স্যার তো আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, আমি কি করে বাড়িতে কে কে আছে ইত্যাদি এইসব ব্যাপারে। এই কথা তখন বললে তো ওনাদের এত কথা আর তোকেও চড় খেতে হতো না। ম্যাডাম, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তারপর ম্যাম বলল, এখন তাড়াতাড়ি চল, হোটেলে যাব। এরপর আমি গাড়ি ড্রাইভ করে হোটেলে চলে আসি। এসে সাজ আর আমি যে যার রুমে চলে যাই, আর আমি ফ্রেশ হয়ে ফাইলটা ঠিক করতে বসে পড়ি। আর দুপুর করে সন্ধ্যা হতে চললো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ সাজের ফোন। হ্যালো ম্যাডাম। কোথায় তুই? দুপুর থেকে কোথাও দেখতে পাচ্ছি না কেন তোকে? আসলে ম্যাডাম আমি রুমেই ছিলাম। তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করে যা। ঠিক আছে ম্যাডাম। নিচে এসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আবার রুমে গিয়ে ফাইলের কাজ শুরু করে দিলাম। এদিকে পাশের রুম থেকে আওয়াজ আসছে, মনে হয় সাজ কারোর সাথে কথা বলছে। হ্যালো আব্বু। কেমন আছো মামুনি? এই তো ভালো, তুমি কেমন আছো আব্বু? এই তো ভালো। তা আমাদের ডিলটা কত দূর এগোলো? আব্বু কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ফাইলটা জমা দিয়েছি, ওনার ফাইলটা চেক করতে অনেক দিন সময় লাগিয়ে দিল। সমস্যা নেই মা, তুই চিন্তা করছিস কেন? দেখবি ডিলটা আমরাই পাবো। তাই যেন হয় আব্বু। তোর বডিগার্ড আকাশ, ওই ছেলেটা ঠিক আছে তো? আর বলো না আব্বু, ছেলেটা আমার কেমন অদ্ভুত লাগে। কেন, কি করেছে ছেলেটা? কারণ ছেলেটা লন্ডনের সকল রাস্তা চেনে, আর তাছাড়া আমরা যে অফিসে আসছি ওই অফিসের সবাই ছেলেটাকে চেনে। এত ভেবে কাজ নেই, তুমি যেটার জন্য গেছো ওটা ফেলেই হবে। ঠিক আছে আব্বু, বাই। বলে সাজ ফোনটা কেটে দিল, আর আমি বারান্দায় দাঁড়িয়ে সব শুনছি। না আকাশ না, স্বাস্থ্যকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। কাল থেকে আরও সাবধানে থাকতে হবে। ফাইলের কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম, আর সকাল সকাল গাড়ি নিয়ে পুপার অফিসে চলে গেলাম। আর সেখানে স্টাফ আর ম্যানেজারকে বললাম, আমি অফিসে যখন সাজকে নিয়ে আসবো তখন সবাই এমনভাবে কথা বলবে যেন তোমরা আমাকে চিনোই না, ঠিক আছে? সবাই একসাথে বললো ঠিক আছে স্যার। এরপর ম্যানেজারকে ফাইলটা দিয়ে আমি আবার হোটেলে চলে আসলাম। গাড়ি পার্ক করে রুমের দিকে যাব, এমন সময় সাজের ডাক। কোথায় চেয়েছিস? এই তো একটু কাছেই গিয়েছি। কালকে অফিসে যেতে হবে অনেক তাড়াতাড়ি, তাই রেডি হয়ে নিবি। ঠিক আছে ম্যাডাম। রাতে হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিলেন। আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন ম্যাডাম? ডিলটা নিয়ে খুব চিন্তায় আছি। কেন? ডিলটা আমরা পাবো তো? চিন্তা করবেন না, দেখবেন ডিলটা আমরাই পাবো। তাই যেন হয়। তাহলে আসি ম্যাডাম। বলে আজকের দিনটা কোনোরকম কাটিয়ে দিলাম। সকাল আমরা অফিসে গিয়ে জানতে পারলাম ফুপা এখানে নেই। তিনি ফাইল নিয়ে হেডকোয়ার্টারে গেছেন। ওখান থেকেই নাকি তারা সিলেক্ট করবেন কাকে ডিলটা দেবেন। তাই আমি দেরি না করে সাজকিনে ওখানে চলে যাই। গিয়ে দেখি আমাদের মতো আরও অনেকে আসছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখানে এখন একটি কারণে ডেকেছি, কেননা অনেকে একটা ডিলের জন্য আবেদন করেছিলে, আর আমাদের কাছে মোট 100 আবেদন এসেছে, আর আমরা ওদের ফাইল দেখে ওখান থেকে একটা আবেদন গ্রহণ করব। তাই আমি স্টেজে সকল আবেদনকারীকে আসতে অনুরোধ করব। এবার একে একে সবাই স্টেজে উঠলো। এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন আমাদের কোম্পানির সিইও, আর তিনি ডিসাইড করবেন কোন কোম্পানিকে ডিলটা দিবেন। একটু পর সিইও স্টেজে আসলেন। আমরা সব কোম্পানির ফাইল দেখে ওখান থেকে একটা কোম্পানি সিলেক্ট করেছি। এখন আমি ওই কোম্পানির নাম ঘোষণা করব। আর ওই কোম্পানির নাম হলো ইসলাম গ্রুপ অফ কোম্পানি, আর কোম্পানিটা হলো বাংলাদেশি। আপনাদেরকে একটা কথা বলে নিই, নায়িকার নাম পরিবর্তন করে ইরা ইসলাম, আর নায়িকার বাবার নাম পরিবর্তন করে শরীফুল ইসলাম রাখা হয়েছে। সিইওর মুখে ইরা নিজের কোম্পানির নাম শুনে অনেক আনন্দ পেল, কেননা এই প্রজেক্টের জন্য ইরা আর শরীফুল ইসলাম অনেক কষ্ট করেছিলেন। উনি হচ্ছেন ইসলামিক কোম্পানি গ্রুপের ভবিষ্যৎ মালিক ইরা ইসলাম, তাই আপনারা সকলেই ওনার সাথে পরিচয় হন। ইরা ওখানে থাকা সকল লোকদের সাথে পরিচিত হয়। পরিচিত হতে হতেই ওখানে সাগর নামে একটা ছেলের সাথে পরিচিত হয়। সে ওখানে ডিলের জন্য এসেছে। হাই, আই এম সাগর। হ্যালো, আই এম ইরা। নাইস নেম, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এই কোম্পানির নাম আগে তো কখনো শুনিনি। আসলে আমাদের কোম্পানিটা বাংলাদেশে তো, সেই জন্য হয়তো কোম্পানি আপনারা হয়তো আগে কখনো এই কোম্পানির নাম শুনেননি। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি? এস গ্রুপ কোম্পানি, এখানকার টপ কোম্পানির মধ্যে একটা। ও তাই, বলুন।
তবে প্রজেক্ট পেয়েছেন, রাতে ছোট করে একটা পার্টি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেওয়ার ঠিক আছে, দিব। এরপর ইরা এখানকার সকলকে পরের দিন রাতে পার্টির জন্য ইনভাইট করলো। এরপর ইরা আর সাগর, ওদের মাঝে অনেকক্ষণ কথা হলো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু সাগরের কথাবার্তা আমার মোটেও সুবিধার মনে হচ্ছিল না। কেননা সাগর শুধু কথায় কথায় ইরার গায়ে ঢলে পড়ে আর ইরার গায়ে হাত দেয়। এভাবে বলুন তো, অন্যের জিভের সাথে এমন করলে কার মাথা ঠিক থাকে? যেমনটা আমারও লাগেনি। সেজন্য আমি গোপনে সাগরের ব্যাপারে খোঁজ লাগানোর জন্য কাউকে ফোন করলাম। হ্যাঁ স্যার, বলুন। RS কোম্পানির মালিক সাগর রহমানের সকল ইনফরমেশন আজ রাতের মধ্যে আমার চাই। চিন্তা করবেন না, সকল ইনফরমেশন। ঠিক আছে, দেরি যেন না হয় বলে আমি কলটা কেটে দিই আর ইরার পাশে দাঁড়াই। এবার চলুন ম্যাডাম, যাবেন না? অনেক রাত হয়ে গেছে। একটু অপেক্ষা করো। তাই ইরা, ছেলেটা কে? ও হচ্ছে আমার বডিগার্ড। ও আচ্ছা। আজকে তাহলে আসি, পার্টিতে দেখা হচ্ছে। এরপর আমি ইরাকে নিয়ে চলে আসতে যাব, তখনই পিছন থেকে ফুপা ডাক দিল। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দেখ, যার ফাইলটা সবচেয়ে ভালো হয়েছে তাকে আমরা ডিলটা দিব। তবুও মেনি মেনি থ্যাঙ্কস। 2 দিন পরে বাকি সব কিছু নিয়ে যাবে, তার জন্য তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে আর রাতে ডিনার করে যেও। অবশ্যই স্যার, আপনি দাওয়াত দিয়েছেন আর আমি আসবো না, তা কি করে হয়? তাহলে স্যার আসি আজকে, পরে না হয় দেখা হবে। স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা? আকাশ আমার বাসা চিনে, ও তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। ম্যাডাম তাহলে এবার যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল। আমি ইরাকে নিয়ে হোটেলে চলে যাই। ইরা নিজের রুমে চলে যায় আর ফ্রেশ হতে চলে যায়, আর আমি নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে আসা মাত্র মোবাইলে কল আসে। স্যার, আপনি যেমনটা বলেছিলেন সব ইনফরমেশন বের করে ফেলেছি আর সব ডিটেলস আপনাকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড। এরপর আমি মোবাইলে ইমেলের আইডিতে গিয়ে সাগরের সব ডিটেলস দেখতে থাকি। সব দেখার পর আমার মোটামুটি ভালোই লাগলো, কিন্তু যখন আরও নিচে নামলাম তখন তো আমি আরও আশ্চর্য হয়ে গেলাম। কেননা সাগরের সবচেয়ে দুর্বলতা হচ্ছে মেয়ে, আরও মেয়েদেরও প্রেমের জালে ভাসিয়ে ওদের ক্ষতি করে, এমনকি অনেক প্রায় সর্বনাশও করেছে। সাগর এরকম কোম্পানির মেয়েকে ফাঁসিয়ে ওদের ব্ল্যাকমেল করে ওদের কোম্পানির সব তথ্য হাতিয়ে নেয়। কিন্তু আমি মনে মনে ভাবি এই সাগরে কিছু একটা করতে হবে, নয়তো ইরার কোনো বড় ক্ষতি করে দিতে পারে। পরদিন ইরা শাড়ি পরে আর আমি ইরাকে নিয়ে গাড়িতে বসে আছি। আজ আমি গাড়ি চালানোর বদলে ইরাকে দেখতে থাকি সামনের ক্লাসে। ইরা আর আমি হোটেলে এসে গেছি, কেননা সেখানেই পার্টি রাখা হয়েছে। পার্টিতে ওরা সবাই অনেক মজা করছে সবার সাথে। এর মধ্যে আমি লক্ষ্য করলাম যে ইরাকে কোথাও দেখতে পাচ্ছি না, তাই ভালো করে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। এরপর আমি আমার মোবাইল বের করে ইরাকে ট্র্যাক করি, কারণ ইরা যে গহনাগুলো পরে পার্টিতে এসেছিল ওখানে রিংয়ের মধ্যেই আমি ট্র্যাকিং ডিভাইস চালু করে রেখেছিলাম, যাতে করে ইরা কোথায় গেল তা জানতে পারি। তাই দেরি না করে ট্র্যাক করে জানতে পারি যে ইরা হোটেলের পিছনে বাগান আছে, ওখানে গেছে। আর আমি দেরি না করে হোটেলের পিছনে চলে যাই। গিয়ে দেখি এরা অজ্ঞান হয়ে পড়ে আছে আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। সেজন্য আমি ছুটে এরার কাছে চলে যাই। ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকি, কিন্তু আমার ডাক শুনে সাগর বাগান থেকে বের এসে আমাকে দেখে ভয় পেয়ে যায়। ওই তুই এখানে? তার আগে বল, এখানে তুই ইরাকে কেন আনলি? যদি আমি সবটা জানি তারপরে জিজ্ঞেস করলাম। তা কি তোকে বলতে হবে? আর তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আর তুই জানিস আমার একটা ফোনে এখানে কত ছেলে আসবে? আমি কাউকে ভয় দেখাই না, সোজা উপরে পাঠিয়ে দিই। আর যাই আসুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার আব্বু জানলে তোকে এখানে শেষ করে দেবে। তার জন্য তো তোর আব্বুকে আমার ব্যাপারে বলতে হবে, কেননা তুই সেই সুযোগ তো আর পাবি না। তারপর আমি পিস্তল বের করে সাগরকে কিছু বলতে না দিয়েই সাগরকে মেরে ফেলে দিই। আপনারা তো ভাবছেন এই ছোট একটা কারণে কেন মারলাম। সাগর যেন আর কোনো মেয়ে সর্বনাশ না করতে পারে সেজন্য ওকে মেরে ফেলা হয়েছে। আর সাগরের লাশ বাগানের একদিকে আড়াল করে ইরাকে কোলে নিয়ে হোটেলে চলে যাই। কিন্তু ইরার এখনও জ্ঞান আসেনি, সেজন্য আমি চিন্তায় আছি। তাই রাতে ইরা রুমে থেকে গেলাম। পরদিন সকালে ইরা ঘুম থেকে ওঠার আগে আমি আমার রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে ইরা রুমে এসে দেখি ইরা ঘুম থেকে উঠলো। আমি এখানে এলাম কি করে? আমি তো কাল পার্টিতে ছিলাম। ম্যাডাম আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেজন্য আমি আপনাকে নিয়ে এসেছি। কিন্তু আমি অজ্ঞান হলাম কি করে? ওহ, কিছুই ভাবতে পারছি না। তার উপর আজ রাতে আমাদের ওনার বাসায় যেতে হবে। কার বাসায় ম্যাডাম? RS কোম্পানি সিওর বাসায়। ওকে ম্যাডাম। নিচে নেমে রিয়াদকে ফোন দিলাম। হ্যাঁ মামাতো ভাই বল, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে যে কারণে ফোন দেওয়া, আজ রাতে ইরা তোদের বাসায় ডিনার করতে যাবে। এটা তো ভালো কথা, কিন্তু ইরা কে? আরে ওই দিন আমার সাথে থাকা মেয়েটা। ইরা যদি তোকের সাথীকে দেখে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? ও তাই তো, এখন কি হবে? শোন, তুই আর সাথী বাসায় থাকবি না। ফুবাকে বলবি তোর এক বন্ধুর কাছে যাবি, সেজন্য আসতে দেরি হবে।
আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে ভাই। উপরে উঠে ইরার কাছে গেলাম, আর সকালে নাস্তা করে আমি ইরা কিনে মার্কেটে যাই। ম্যাডাম, মার্কেটে কেন আসলাম? কারণ রাতে আমরা আরএস কোম্পানি মালিকের বাড়িতে যাব, খালি হাতে তো আর যেতে পারি না। ও আচ্ছা। এরপর ইরা ওনাদের জন্য মার্কেটে থেকে কিছু গিফট কিনলো। গিফট কেনার পর শপিং মলে ক্যান্টিনে বসে দুপুরে হালকা নাস্তা করে আমি আর ইরা হোটেলে এসে রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়লাম। আর সন্ধ্যার দিকে আমি ইরাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ফুপার বাসার সামনে চলে আসলাম। কিন্তু আমার বাড়ির মতো ফুপার বাসাতেও অনেক সিকিউরিটি। এখানে সব সিকিউরিটি আমাকে চিনে, যার কারণে কেউ আমাকে আর কোনো প্রশ্ন করেনি। গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম। ইরার আমি গাড়ি থেকে নেমে গেলাম। ও মা, কিন্তু বাড়ির সামনে ফুলের বাগান আর তার পাশেই সুইমিং পুল, জাস্ট অসাধারণ। মনে মনে ভাবলাম, এতটুকু দেখি সুন্দর বলে আমার বাড়ির ভিতর দেখলে তো আর বেরোতেই মন চাইবে না। ওই, মনে মনে কি ভাবছিস? গিফটগুলো কে উঠাবে? এই তো ম্যাডাম, আমি নিচ্ছি। আমরা ভিতরে ঢুকলাম আর পুপি আমাকে দেখে জড়িয়ে ধরলেন। কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। ভালো, আপনি? ম্যাডাম, আপনি ওকে চিনেন? আরে ম্যাডাম, আমাকে কি করে চিনবে? বলে পুপিকে চোখ মারলাম যেন পুপি বুঝতে পারে। আসলে ও আমার ছেলের বয়সী তো, তাই ওকে একটু জড়িয়ে ধরেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তোমরা এখানেই বসো। তারপর পুপি পোপাকে ডাকতে চলে গেলেন। ম্যাডাম, একটা কথা জানার ছিল। কি কথা? আপনারা ছাড়া কি আর কেউ এখানে থাকে না? মানে আমি বলতে চাইছি, আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু ওরা এখন বাসায় নেই, বন্ধুদের বাসায় গেছে। তা স্যার, আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আমি যাই, তোমার স্যারকে ডেকে দিচ্ছি। একটিবার পোপা নিচে এলেন। বাকি কথা পরে হবে, আগে চল ডিনার করে নিই। ঠিক আছে স্যার। এর মধ্যে ইরার পোপা কথা বলতে বলতে তাদের খাওয়া শেষ। আর খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমার পোপা ইরার হাতে ডিলের ফাইল তুলে দিল। তাহলে আসি। এখানে যেহেতু আমাদের কাজ শেষ, আমরা তাহলে 2 দিনের ভেতরেই বাংলাদেশে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাবে। আমি আর ইরা ফুপা ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে আসলাম। এখানকার সব কাজ শেষ? জি ম্যাডাম। তাহলে বাংলাদেশে যাওয়ার টিকিটের ব্যবস্থা কর। ঠিক আছে। সেজন্য আমি টিকিটের ব্যবস্থা করি আর সকালে হোটেলে চেক আউট করে ইরাকে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাই। এয়ারপোর্টের লাইনে দাঁড়িয়ে সকল কাজ মিটিয়ে আমি আর ইরা কেবিনে বসে আছি আর টিভি দেখছি। ঠিক সেই সময়ে হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজটা হলো, গতকাল রাতে একটা নাইট পার্টিতে এস গ্রুপ অফ কোম্পানির মালিক সাগরকে গুলি করে কেউ মেরে ফেলেছে। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে কোনো কিছু জানতে পারেনি। শুধু এটাই সন্দেহ করা হচ্ছে যে বিজনেসের শত্রুতার কারণে হয়তো কেউ এই খুনটা করেছে। নিউজটা দেখে এরা বলল, আরে এটা তো এস গ্রুপ কোম্পানির মালিক সাগর চৌধুরী, পার্টিতে আমার সাথেই ছিল, পরে কোথাও যেন চলে গিয়েছিল আর খুঁজে পেলাম না। তাহলে ওই দিন ছেলেটাকে মারলো কে? আর ছেলেটা তো অনেক ভালো ছিল। কথাগুলো এক নাগারেই বলতে থাকলো। আমি মনে মনে বললাম, ফোর যদি আসল পরিচয় জানতে পারতেন তাহলে আর এই কথাগুলো বলতেন না। মিনমিন করে কি বলছিস? কিছু না, চলুন ম্যাডাম, ফ্লাইটের সময় হয়ে গেছে। কিন্তু ওই ছেলেটা কেন কেউ মারবে? যে মেরে থাকুক না কেন তা আমরা জেনে কি করব? পুলিশ তো তদন্ত করছে, আর আমরা এই ব্যাপারে নিজেকে শুধু শুধু জড়িয়ে কোনো লাভ হবে না। চলুন ম্যাডাম, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ। আমি এর পিছু পিছু হাঁটতে থাকি। দুজনে প্লেনের ভিতরে আছে। আমি প্লেনে ওঠার আগেই সব রকমের সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছি, যাতে করে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বের হতেই আমাদের কোনো সমস্যা না হয়। দীর্ঘ 8 ঘন্টার পথে প্লেনে আমি আর ইরার মাঝে কোনো কথা হয়নি। এরা শুধু সাগর ছেলেটার কথাই ভাবতে থাকলো, কে মারতে পারে ছেলেটাকে। এসব ভাবতে ভাবতে ইরা কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। আর এদিকে আমি ইরার ঘুমন্ত চেহারাটা দেখছি। আর এভাবে দেখতে দেখতে বিমান টেক অফ করে, তাই আমি ইরাকে ঘুম থেকে ডেকে তুলি আর আমাদের জিনিসপত্রগুলো নিয়ে প্লেন থেকে নেমে পড়ি। তারপর এয়ারপোর্টের ভিতরে আমাদের সবকিছু ঠিকঠাক করে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। ওই বডিগার্ড আমার গাড়ি কোথায়? এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই তো ম্যাডাম, 10 মিনিট অপেক্ষা করুন, গাড়ির মধ্যে চলে আসবে। কি তোর সাহস কি করে হয় আমাকে 10 মিনিট অপেক্ষা করতে বলার? এক্ষুনি আমার সামনে গাড়ি দেখতে চাই, নয়তো তোকে আমি। চিন্তা করবেন না, এই তো চলে এসছে। এইগুলো কার গাড়ি? এই গাড়িগুলো তো দেখে মনে হচ্ছে আমাদের গাড়ি না। সমস্যা নেই ম্যাডাম, এই গাড়িগুলো আপনাদের না হলে কি হবে? এগুলো আপনার জন্য অনেক নিরাপদ। না, আমি অন্য কোনো গাড়িতে করে যাব না। কেন ম্যাডাম? আমি এই গাড়ি করে যাব না, এই গাড়িতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। ম্যাডাম, কে বলেছে এই গাড়িতে কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই? এই গাড়িটা বুলেট প্রুফ, আর গাড়ির চাকাও বুলেট প্রুফ। এই গাড়িতে করে গেলে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, কিন্তু কোনো সমস্যা যেন না হয়। আর আমাদের বাকি বডিগার্ডগুলো কোথায়? ওদের কাউকেই তো দেখতে পাচ্ছি না।
ম্যাডাম লাগবে না, আমি একাই যথেষ্ট। নিন, এবার চলুন। আমি আর ইরা গাড়িতে উঠলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। একটা কথা বলার ছিল ম্যাডাম। কি কথা, তাড়াতাড়ি বল। পথে যে কোনো সমস্যা হয় না কেন আপনি গাড়ি থেকে নামবেন না। মানে হচ্ছে পথে যদি কোনো বিপদ হয় আপনি গাড়ি থেকে নামবেন না, কেননা বাইরের থেকে আপনি গাড়ির ভিতরেই সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই সময় কেন বিপদ হতে যাবে? স্যার, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। কি বলতেছেন এগুলো? এখন কি হবে? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, যাই হোক না কেন আপনি গাড়ি থেকে নামবেন না। স্যার, একটু পরেই খোলা রাস্তা দিয়ে যেতে হবে। সমস্যা নেই, আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। এর মধ্যেই পিছনের গাড়ি থেকে গুলি করতে থাকলো। এখন কি হবে? ওরা তো গুলি করছে। চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। ড্রাইভার গাড়ি থামাও। তোমার মাথা ঠিক আছে? ড্রাইভার গাড়ি থামাবে না। ম্যাডাম, আমি আপনার ড্রাইভার না। আকাশ স্যার যা বলবে আমি তাই করব। ড্রাইভার গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে ওদের গুলি করতে লাগলাম। ওরা পাল্টা গুলি করতে লাগলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর একটা গুলি এসে আমার হাতে লাগে, আর আমার হাত থেকে বন্দুকটা পড়ে যায়, নিচে পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে আমার বডিগার্ড এসে সবাইকে মেরে ফেলে আর আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন আমার বডিগার্ড এখানে কি করে এলো। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। যখন ড্রাইভার বলেছিল কিছু গাড়ি তাদের ফলো করছিল, তাই আমি বডিগার্ডদের ফোন করে আসতে বলি যেন আমাদের ফোন পেয়ে চলে আসে। তারপর আমি কল কেটে দিই, কিন্তু আমি ভাবি বডিগার্ড আসতে তো অনেক সময় লেগে যাবে। ঠিক তাই হলো, পিছন থেকে কয়েকজন লোক গুলি করতে লাগলো। তাই আমি দেরি না করে গাড়ি থেকে নেমে পাল্টা গুলি করি। বর্তমানে আমি হাসপাতালে আইসিইউতে অপারেশন হচ্ছে, আর অপারেশন থিয়েটারের রুমের বাইরে এরা দাঁড়িয়ে আছে। আর শরীফুল ইসলাম মানে এরা ওর আব্বুকে ফোন করে, আর উনি তার বডিগার্ড নিয়ে হাসপাতালে এসে দেখে অনেক লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে উনি অনেকটা বিচলিত হয়ে পড়ে। তোমরা কারা, আর এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? কারো কথা শুনে এরা পিছনে তাকায় আর ওর আব্বুকে দেখে জড়িয়ে ধরে। তোর কিছু হয়নি তো? না আব্বু, আমি ঠিক আছি। তা তো বুঝলাম, কিন্তু এরা কারা? জানি না আব্বু, যখন আমাদের উপর হামলা হলো তখন বডিগার্ডটা গাড়ি থেকে নেমে ওদেরকে গুলি করে, এরপর বডিগার্ডের হাতে গুলি লাগে আর নিচে পড়ে যায়। আর যখন এই লোকগুলো আকাশকে মারতে যাবে ঠিক তখনই ওনারা এসে ওদের সবাইকে মেরে আকাশকে এখানে নিয়ে আসে। তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটু পর ডক্টর বের হতেই আমার বডিগার্ডে বলে উঠলো, আকাশ স্যার কেমন আছেন? আর ভয়ের কোনো কারণ নেই তো? ভয়ের কোনো কারণ নেই, আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওনার যত্ন নেবেন। ঠিক আছে ডক্টর। আমার বডিগার্ডরা আমার সাথে কথা বলার জন্য চলে আসে, আর শফিকুল ইসলাম ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমরা কি আকাশকে বাড়িতে নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, তবে কি ডক্টর? ওনার ভালো করে খেয়াল এবং যত্ন নিতে হবে। বাবা, আমি ওনার খেয়াল রাখবো। বাবা, তুমি ওনাকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। ডক্টর, আপনি তাহলে আকাশকে ডিসচার্জ করে দিন। তাহলে আপনারা ওনাকে কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে ডক্টর। এরপর শফিকুল ইসলাম ওইরা বাড়িতে চলে যায়, আর হাসপাতালে কিছু বডিগার্ড রেখে যায় আমার খেয়াল রাখার জন্য। পরের দিন শফিকুল ইসলাম ওইরা হাসপাতালে এসে আর ডক্টরের সাথে কথা বলে আমাকে অ্যাম্বুলেন্সে করে ওই দিনে বাড়িতে নিয়ে আসে, আর আমাকে একটা রুমে নিয়ে যায়। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে আঙ্কেল। তুমি এখন বিশ্রাম নাও, পরে কথা বলবো। আর কোনো কিছু দরকার হলে বলবে। ঠিক আছে। শফিকুল ইসলাম চলে যাওয়ার পর হঠাৎ কেউ একজন দরজার ওপাশ থেকে বলে উঠলো, আসতে পারি? তখন আমি তাকে দেখি জিরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ম্যাডাম, আসুন। এখন কেমন লাগছে? এই তো ম্যাডাম, অনেক ভালো। সত্যি আপনি আপনার জীবনের বাজি রেখে আমার জন্য যা করলেন। কি বলছেন ম্যাডাম, এটা তো আমার কর্তব্য। তারপর বলল, তবুও তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে যা করলে। বলতে বলতেই ওর বাবা এসে হাজির। এসব কথা থাক না স্যার। আচ্ছা, আমরা আসি, কিছু দরকার হলে বলবে। ঠিক আছে স্যার। ওনারা চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি কারা আমার উপর হামলা করতে পারে। আমার ফোন কোথায়? আব্বুকে ব্যাপারে জানানো দরকার। এই, কে কোথায় আছিস? হ্যাঁ স্যার, বলুন। আমার মোবাইলটা দাও তো। দিচ্ছি স্যার, এই নিন স্যার। হ্যাঁ দাও, আর তোমরা যাও, রুমে কাউকে আসতে দেবে না। ঠিক আছে। সিকিউরিটি চলে গেল, আর আমি বাড়িতে ফোন দিলাম। হ্যাঁ আব্বু। তোমার উপর কে হামলা করেছিল? আর তুমি এখন ঠিক আছো তো? আর বইয়ের কোনো কারণ নেই তো? হ্যাঁ আব্বু, এখন ঠিক আছে। আর আমার উপর কারা হামলা করেছিল আমি ঠিক জানি না আব্বু, তুমি একটু খবর নাও। আর ওরা তো ইরার উপর হামলা করেছিল। ঠিক আছে, আর কার এত বড় সাহস যে আমার ছেলের উপর হামলা করে? তাকে তো আমি দেখে নিব। আর তুমি নিজের খেয়াল রাখবে। আর এই চাকরিটা করার কি দরকার ছিল আকাশ? আব্বু, তুমি তো জানোই আমি কেন এই বাড়িতে এসেছি আর কার জন্য এসেছি।
আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। ফোন রেখে একটু ঘুমিয়ে গেলাম। সকালে এরা নাস্তা নিয়ে এসেছে, আমার পাশে এসে বসলো। কেমন আছেন এখন? এই তো ম্যাডাম, আগের থেকে অনেক ভালো। এই নিন, নাস্তা করুন। ম্যাডাম, আপনি এত কষ্ট করে আনতে গেলেন কেন? তাতে কি, আপনিও তো আমার জন্য কম করলেন না। নিন, খেয়ে নিন। যখনই হাত দিয়ে চামচ ধরতে যাব তখনই আহা বলে চিৎকার দিয়ে উঠলাম। আপনার তো হাতে লেগেছে, আর খাবেন ওরা কি করে? দাঁড়ান, আমি খাইয়ে দিচ্ছি। না ম্যাডাম, লাগবে না। বললাম না আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশ সাজের দিকে তাকিয়ে আছে। আকাশকে খাওয়ানো শেষ করে ইরা রুম থেকে চলে গেল। আর আমি ভাবছি আজ এত ভালো ব্যবহার করছে, হয়তো ম্যাডামকে বাঁচানোর জন্য। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে যায়। 5 দিন কেটে যাওয়ার পর আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। আর পরদিন ইরাকে নিয়ে আবারও কলেজে যাই। ইরাকে কলেজে আসতে দেখে ওর বান্ধবীরা অনেক খুশি। কিরে এতদিন পরে এলে? আর বলিস না, লন্ডন থেকে আসার পর একটু সমস্যাই ছিল, সেজন্য আসতে পারিনি। ঠিক আছে, এখন এখানে বস। এরা ওর বান্ধবীদের সাথে বসে পড়লো। আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে। এরা তাহলে তো ভালোই, আজকে অনুষ্ঠান শেষ করে বাসায় যাবে। কিন্তু অনুষ্ঠান কখন হবে আর কিসের অনুষ্ঠান? এখনো দেরি আছে, পরে জানতে পারবি কিসের অনুষ্ঠান। আগে চল কিছু খেয়ে আসি, ক্ষুধা লাগছে। হ্যাঁ চল। এরা ক্যান্টিনের দিকে ওর বান্ধবীদের নিয়ে গেল আর ওরা নাস্তা করলো। এরার বান্ধবীরা আমাকে খেতে বলেছে, কিন্তু আমি না করে দিই। ম্যাডাম, ওই তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলেন তাড়াতাড়ি যাই, নয়তো বসার জন্য সিট পাবেন না। আমরা অনুষ্ঠানের মঞ্চের দিকে গেলাম। আমরা অনুষ্ঠানের সামনে চেয়ার খালি দেখে ওখানে গিয়ে বসে পড়লাম, যাতে করে অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখতে পাই। এরই মধ্যে অনুষ্ঠান শুরু হলো। কলেজের প্রিন্সিপাল স্যার মঞ্চে আসলেন ওনার বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীগণ, আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেজন্য আপনারা সবাই আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। আর তার সাথে আরেকটা কথা, আজকে আপনাদের এই খেলার একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই একসাথে বলে উঠলো, কে উনি? তোমরা সবাই ওনার নাম বললে চিনবে, তবে তোমরা হয়তো অনেকে ওনাকে দেখার সৌভাগ্য হয়তো তোমাদের মধ্যে অনেকের হয়নি, কিন্তু আজকে তোমরা ওনাকে দেখবে। স্যার, তাহলে ওনার নামটা একটু তাড়াতাড়ি বলুন। তিনি হলেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী। নাম শুনে ওখানে থাকা সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ হাততালি দিল। এখানে অনেকেই ওনাকে না দেখলেও কি হবে, ওনার সম্পর্কে সবাই খুব ভালোই জানে। তোরা শাহজাহান চৌধুরীর সম্পর্কে কি কিছু জানিস? তেমন একটা জানি না, তবে শুনেছি উনি অনেক বড় লোক, কয়েক শত কোটি টাকার মালিক। আর ওনার একটা ছেলে আছে শুনেছি, তবে ওনার ছেলে নাকি এখন বর্তমানে লন্ডনে আছে। তুই এত কিছু কেন জিজ্ঞেস করছিস বলতো? বাবা, তুই তো দেখছিস সবই জানিস, তা এত কিছু কোথায় থেকে জানলি? জানবো না, ওনার অফিসে আমার মামাতো বোন চাকরি করে, সেজন্যই ওর মুখ থেকে শুনেছি। তাহলে তো ভালোই। তা তোর মামাতো বোনকে বলে আমাদের আজকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারবি? কেন বলতো? আর ওখানে গিয়েই বা কি করবো? দেখ, বেশি কিছু না, শুধু ওনার বাড়িটা দেখতে ইচ্ছে করছে। তোকে তো ঢুকতে দিবে না, কেননা ওনার বাড়িতে অপরিচিত কোনো লোকই ঢুকতে পারে না। আর বাড়ির মেইন গেটে সিকিউরিটি থাকে, আর বাড়ির ভেতরেও, সেজন্য ঢুকতে দিবে কিনা বলতে পারি না। জানি তো, সেই জন্যই তো তোর মামাতো বোনের হেল্প লাগবে। কেন? ওই আমাদের চৌধুরী বাড়ির ভেতরে নিয়ে যেতে পারবে। ওই দেখ, শাহজাহান চৌধুরী চলে এসেছে। দেখ, ওনার সাথে 15 থেকে 20 জন বডিগার্ড, সাথে 5টা গাড়ি। গাড়িগুলো দেখে মনে হচ্ছে এক একটা গাড়ি 3 কোটি টাকা হবে। কি বলিস, এত টাকা? আর তুই কি করে জানলি এগুলোর এত দাম? হ্যাঁ দেখ, প্রতিটা গাড়ি ব্লুট প্রুফ গাড়ি, কারণ এনারা বিজনেস করার কারণে এনাদের অনেক শত্রু হয়, আর ওদের থেকে বাঁচার জন্য এনারা এসব গাড়িতে চলাফেরা করে, যাতে করে ওনাদের কোনো ক্ষতি না হয়। এবার বুঝতে পেরেছি। এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক শাহজাহান চৌধুরী। কলেজের সকল শিক্ষকগণ ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। অনেক ছাত্রছাত্রী ফুল দিচ্ছে ওনাকে। উনি ফুলগুলো বডিগার্ডদের হাতে দিয়ে উনি মঞ্চে উঠে জায়গায় বসে গেলেন। আর ওনার চারপাশে 6 জন বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি বডিগার্ডরা মঞ্চের চারপাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এরপর শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই অনুষ্ঠানে অনেক রকমের খেলাধুলার আয়োজন হলো, যেমন দৌড় খেলা, উচ্চলাভ, সাঁতার, কাবাডি ইত্যাদি আরও অনেক রকমেরই খেলা হচ্ছিল। আর আস্তে আস্তে প্রতিযোগিতায় খেলাগুলো শেষ হতে লাগলো। প্রধান অতিথি যারা বিজয়ী হয়েছিল তাদের হাতে ট্রফি তুলে দিল। আর ওনার পনার সাথেই উনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি চলে যাওয়ার পর প্রতিযোগিতা শেষ হলো, ওখান থেকে সবাই চলে গেল। সবাই চলে যাওয়া দেখে আমি বললাম,
ম্যাডাম যাবেন না? ও হ্যাঁ, চলো। নদী, আজ আসছি রে, বাই। আচ্ছা ঠিক আছে, বয়। আমি গাড়ি ড্রাইভ করে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমি অন্য রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে আসলাম, কেননা ইরার চৌধুরী বাড়িটা দেখার জন্য খুব ইচ্ছে। সেজন্য আমি ইচ্ছে করে পথ দিয়ে আসি, যেন ইরাই বাড়িটা দেখে। ইরা হঠাৎ খেয়াল করে চৌধুরী বাড়ির সামন দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি গাড়ি থেমে বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওই কি দেখছিস? তুই জানিস ওটা কার বাড়ি? তাড়াতাড়ি এখান থেকে চল, নয়তো এই সিকিউরিটি কি করে বসবে তা আমরা জানি না। না ম্যাডাম, আপনি জানেন, আর কিছু হবে না, আমি তো আছি ম্যাডাম। ওই, চোখে দেখতে পাচ্ছিস না গেটের সামনে চৌধুরী বাড়ির নেম প্লেট আটকানো আছে? দেখলাম, কিন্তু ম্যাডাম তখন খেয়াল করেনি। খেয়াল করবি কেন? এরকম বাড়ি দেখলে তোদের মতো বডিগার্ডদের হুঁশ ঠিক থাকে না। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? দেরি হলে এদের আবার প্রশ্ন শুরু হয়ে যাবে। হ্যাঁ না। কি হ্যাঁ না করছিস? ওরা আসার আগে তাড়াতাড়ি চল। যাচ্ছি ম্যাডাম। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। আর এরা মনে মনে ভাবছে, ইস, যদি কখন এই বাড়িতে ঢুকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর, তাহলে ওনাদের বাড়িতে কেন ঢুকতে চাইছেন? এই চুপ, ওনাদের সাথে আমাদের তুলনা কি করে হয়? ওনার বাড়িটা কম করে হলেও 10 কোটি টাকা হবে, আর অন্য সম্পত্তির বাড়ি গাড়িগুলো তো বাদই দিলাম। তা শুনে আমি মুসকে মুসকে হাসলাম, কেননা 10 কোটি টাকার বেশি আমার ঘরে আসবাবপত্রই আছে। তার চেয়ে বড় কথা হলো আমার রুমের ভেতর কোটি টাকার জিনিসপত্র আছে। ওই বডিগার্ড, হাসছিস কেন? না ম্যাডাম, এমনি। এর মধ্যে আমি গাড়ি ড্রাইভ করে এরাদের বাসায় চলে আসলাম। এরা গাড়ি থেকে নেমে রুমে চলে গেল, আর আমি স্যারের সাথে কথা বললাম। স্যার, আমি তাহলে আসি, বাড়িতে চলে যাব। আচ্ছা যাও, আর এই নাও মাসের মাইনেটা, টাকাটা রাখো। ধন্যবাদ স্যার। স্যারের থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে চলে আসি। আর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে ভাবছি, এরা কি বোঝায় মুশকিল, কখন কি আচরণ করে নিজেই বুঝতে পারি না বলে হাসতে থাকি। দেখি নিচে থেকে আমার মা আসলো। কি খুশিতে আমার ছেলেটা এরকম হাসছে। বলতে বলতেই মা আমার রুমে ঢুকলো। এই তো ইরার কথা ভাবতে ভাবতে হাসছি। কেন, আজ আবার কি হয়েছে ইরা? ওই দিন আমার হাতে গুলি লাগার ফলে আমাকে কয়েকদিন নিজ হাতে খাইয়ে দিল, আর অনেক বকাঝকা করলো। আমি ইরাকে বুঝতে পারি না। তাহলে একটা কাজ করলে হয় না, ইরাকে তোর মনের কথাটা বলে দে। এখন না আম্মু, আরো পরে বলবো। তখন যেন দেরি না হয়ে যায়। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এখন যাই, রুমে খাবার পাঠিয়ে দিব। না আম্মু, লাগবে না। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। অন্যদিকে ইরা আর ওর আব্বু আম্মু ডিনারে বসে আছে। ইরা, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ আব্বু? তোমাকে একটু চৌধুরী বাড়িতে যেতে হবে। কোন চৌধুরী বাড়ি? শাহজাহান চৌধুরী। সত্যি? কিন্তু কেন যাবো আব্বু? একটা কাজে যেতে হবে। আর তুমি এত এক্সাইটেড কেন? আমার অনেক দিনের শখ একটু চৌধুরী বাড়িতে যাওয়ার, কিন্তু আব্বু ওখানে আমাদের কি কাজ? তুমি কি ভুলে গেছো আমরা যে প্রজেক্টটা পেয়েছি ওটার কাজ শুরু করতে গেলে শাহজাহান চৌধুরীর সাইন লাগবে। সেই জন্য তোমাকে ওনার বাড়িতে যেতে হবে, কারণ উনি কালকে অফিসে যাবে না। সেই জন্য তোমাকে ওনার বাড়িতে গিয়ে দেখা করতে হবে। সত্যি বলছো আব্বু? ঠিক আছে, আমি তোর ওখান থেকে যাওয়ার সব ব্যবস্থা করে দিব। ধন্যবাদ আব্বু। হয়েছে, এখন ডিনারটা শেষ করে ঘুমিয়ে পড়ো। কালকেই যেতে হবে, কেননা কাল উনি বাড়িতে থাকবে। ঠিক আছে আব্বু, কিন্তু ওনার অনুমতি ছাড়া তো বাড়িতে ঢুকতে পারবো না। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ওনার বাড়িতে ঢোকার জন্য একটা বিশেষ কার্ডের প্রয়োজন হয়। ওটা আমার মতো অনেক কোম্পানিকে উনি দিয়েছেন, এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা কার্ড আছে। তুই আমার কার্ড নিয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্বু, গুড নাইট। গুড নাইট। সকাল 7টায় মোবাইলের রিংটোনে আমার ঘুম ভাঙে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি স্যার ফোন দিয়েছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল হঠাৎ ফোন দিলেন যে? আসলে তোমাকে আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের বাসায়। কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে কি? না, তেমন কিছু না। আসলে আমরা যে প্রজেক্টটা পেয়েছি ওটা শুরু করতে চৌধুরী সাহেবের একটা সাইন লাগবে। সেই জন্য ইরার সাথে তোমাকে ওখানে যেতে হবে, আর সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা আঙ্কেল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, দেরি যেন না হয়। ওকে আঙ্কেল। ফোনটা রেখে আমি সিকিউরিটিকে বলে বাসার সবাইকে ড্রয়িং রুমে আসতে বললাম। ঠিক আছে ছাড়। একে একে আমার আব্বু আম্মু, বডিগার্ড, সিকিউরিটি গার্ড আর বাড়ির সব সার্ভেন্ট এখানে উপস্থিত হয়। আমি তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। কি কথা? তাড়াতাড়ি বল। আমি 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে যাব। ঠিক 30 মিনিট পর একটা মেয়েকে নিয়ে আবার বাড়িতে আসবো। মেয়েটাকে তো তা বলবি? আম্মু পুরো কথাটা তো শেষ করতে দিবে। সবাই একসাথে বলে উঠলো, ঠিক আছে বলেন স্যার। আমার সাথে যে মেয়েটা আসবে সেজন্য আমার আসল পরিচয় জানতে না পারে। সেজন্য আমি যখন এই বাড়িতে ঢুকবো
তখন তোমরা এমনভাবে থাকবে যেন তোমরা কেউ আমাকে চেনো না, এমনকি কখনো দেখোনি, ঠিক আছে? বলেই সবার দিকে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তাই আমি ধমক দিয়ে বললাম, আমি যা বলেছি তা যেন মাথায় থাকে। যদি কেউ আমাকে মেয়েটার সাথে থাকা অবস্থায় স্যার বলেছ, তাহলে তার চাকরি চলে যাবে। আব্বু আম্মু স্যারা সবাই হ্যাঁ বলল। তাহলে আমরা কি বলবো? ও হ্যাঁ, আমি যে তোমাদের ছেলে তা যেন ওই মেয়েটা জানতে না পারে, ঠিক আছে? জানবে না কিন্তু। কোনো কিন্তু নয়। আমি ফ্রেশ হতে গেলাম। এখন আর নাস্তা করব না। আমি ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ইরাদের বাসায় চলে গেলাম আর ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। ইরা নেমে এলো, তা মডার্ন ড্রেসে। তা দেখে আমি বললাম, ম্যাডাম এটা কী পরেছেন? কেন, কি হয়েছে? শাড়ি পরলে কিন্তু আপনাকে খুব মানাবে। আমি কি পরবো না পরবো তা কি তোকে বলতে হবে? তবুও ম্যাডাম, চৌধুরী বাড়িতে যাচ্ছেন, উনি আবার এরকম মডার্ন ড্রেস পছন্দ করেন না। বাবা, তুই তো দেখছিস সবই জানিস। যা মা, এটা চেঞ্জ করে শাড়ি পরে আয়। যদি উনি রেগে গিয়ে এই প্রজেক্টটা ক্যান্সেল করে দেয়, তখন তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেকটা বিরক্ত ভাব নিয়ে যাচ্ছি। এরা চেঞ্জ করতে উপরে চলে গেল আর আমি বসে আছি, কখন এরা নিচে নামবে আর কখন আমি আমার ভালোবাসার মানুষটিকে দেখতে পারবো। এই তো এরা নেমে এলো, একটা নীল শাড়ি পরে, হাতে হালকা চুড়ি, গলায় জুয়েলারি, কপালে টিপ, দেখতেই পুরো পরীর মতো লাগছে। এর চেয়ে বেশি বর্ণনা দেব না, নয়তো নায়কের বদলে পাঠকরাই নজর দিবেন বেশি। হা করে তাকিয়ে আছেন কি? চলুন। এই নে ফাইল, কোনো সমস্যা হলে আব্বুকে বলিস। ঠিক আছে আব্বু, আমি গেলাম। হ্যাঁ চলুন ম্যাডাম। গাড়ি চালানোর সময় আমি ইরাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আমরা চৌধুরী বাড়িতে কেন যাব? ফাইলে একটা সাইন নিতে চাচ্ছি। কিন্তু ম্যাডাম আমাদের কি ঢুকতে দেবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চল। ও হ্যাঁ চলুন। আমি গাড়ি ড্রাইভ করে চৌধুরী বাড়ির গেটের সামনে আসলাম আর এরা গাড়ির কাছ নামিয়ে গেটে কার্ড দেখালে দরজা খুলে যায় আর আমি গাড়ি নিয়ে ভেতরে চলে গেলাম। আমি গাড়ি থেকে দরজা খুলে দিলাম আর এরা গাড়ি থেকে নেমে পুরো অবাক, কেননা এরা বাড়িটা যত সুন্দরভাবে কল্পনা করেছিল বাড়িটা তার থেকে বেশি সুন্দর দেখতে। একদম রাজপ্রাসাদের থেকেও কোনো গুণে কম হবে না, অনেক বড়ই হবে। এরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর চারপাশে থেকে সব কিছু দেখছে। বাড়ির সামনে রয়েছে 2টা সুইমিং পুল আর সুইমিং পুলের চারপাশে ফুলে ফুলে ভরা এবং ভিতরে বিভিন্ন রকমের লাইট। আর লাইটের আলোতে সুইমিং পুলের পানি বিভিন্ন রঙের মতো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বিভিন্ন রং দিয়ে এখানে খেলা করছে। আর তার পাশেই হেলিকপ্টার রাখার জন্য প্রচুর জায়গা, আর ওখানে 3টা হেলিকপ্টারও রাখা আছে। বাড়ির পাশে সারি সারি ফুল গাছ, মনে হয় কয়েক হাজার রকমের ফুল গাছ হবে। আর এত ফুল গাছের নাম হীরা জানেও না, তবে ফুলের কি মিষ্টি গন্ধ যেন মন ভরে যায়। আর বাড়ির সামনে পিছনে 30-40টা সিকিউরিটি গার্ড তো আছেই, আর 10-12টা গাড়ি রাখা আছে। প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা ড্রাইভার আর সিকিউরিটির ব্যবস্থাও আছে। বাড়ির পিছনের দিকে রয়েছে নানা রকমের ফল গাছ, দেখে মনে হচ্ছে হীরা কোন এক ফল বাগান দেখছে। মোট এক কথায় বাড়ির চারদিকে এতই সুন্দর, না জানি বাড়ির ভিতরে কত সুন্দর হবে। এসবই সে ভাবতে থাকে। এখন তো বাড়ির বাহিরের বর্ণনা দিলাম, আরেকটু ভিতরে ঢুকে তারপর না হয় বাড়ির ভিতরেরই বর্ণনা শুনতে পারবেন। এরা সে কখন থেকে দাঁড়িয়ে আছে আর বাড়ির আশেপাশে দেখছে। ইরাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এরা এখানে কোনো কাজ এসেছে। আমার কথা এরার গোর কাটলো, ম্যাডাম ভিতরে যাবেন না? ও হ্যাঁ যাবো তো। তাহলে চলুন। আসলে বাড়িটা যত সুন্দর ভেবেছিলাম বাড়িটা তার চেয়ে বেশি সুন্দর। সত্যি বলছেন ম্যাডাম, বাড়িটা অনেকই সুন্দর। চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চল। আর হ্যাঁ, গিফটগুলো নিয়েছিস? না ম্যাডাম। কি, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো করা হয় না? ম্যাডাম গাড়িতে আছে, এক্ষুনি নিয়ে আসছি। আমি গিফটগুলো নিয়ে আসি আর এরা আগে এগিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন। আমি কলিং বেল বাজাতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। ভিতরে আসুন ম্যাডাম, আমাদের কার্ড দিন আর এখানে বসে অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আর হ্যাঁ, এই কার্ডটা নিয়ে দেখালেই হবে। ওকে ম্যাডাম। সার্ভেন্টের উপরে গিয়ে বাবার রুমের সামনে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের এই কার্ডটা দিল। স্যার, আপনার সাথে কেউ দেখা করতে দিচ্ছেন। পরিচয় দিয়েছে বা কিছু দিয়েছে? হ্যাঁ স্যার, এই নিন কার্ড। ওদের বসতে বল, আমি আসছি। ওকে স্যার। এরপর সার্ভেন্ট নিচে এসে এরাকে অপেক্ষা করতে বলে আর সার্ভেন্ট নিচে কাজে চলে যায়। বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ ম্যাডাম, সত্যি বাড়িটা অনেক সুন্দর। আমার কথা রিপিট করছেন কেন? কই ম্যাডাম? চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক আছে ম্যাডাম। এই তো ম্যাডাম, চৌধুরী সাহেব নেমে আসছেন। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। ধন্যবাদ স্যার। ওই ছেলেটা কে? ও আমার বডিগার্ড। বডিগার্ড হলেও সমস্যা নেই, বসো তুমি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা প্রজেক্ট পেয়েছি আর ওটার কাজ শুরু করতে আপনার সাইন লাগবে। আচ্ছা, প্রজেক্টের ফাইলটা দেখি। উনি প্রজেক্টের ফাইলটা দেখে কি যেন ভেবে সাইন করে দিল।
ধন্যবাদ স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়িটা ঘুরে দেখতে চাই। আচ্ছা দেখতে পারো, কিন্তু কোনো ছবি তুলতে পারবে না। ধন্যবাদ স্যার। আমি কি দেখতে পারি? ঠিক আছে দেখতে পারো। এই, তোকে কে কথা বলতে বলছে? সরি ম্যাডাম। একটা কথা মনে রাখবে, ও তোমার বডিগার্ড হলেও ওই ছেলেটাও কিন্তু মানুষ, ওরও কিছু শখ থাকতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমিও দেখো। এর আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। বাড়ির প্রত্যেকটা জিনিস অনেক দামি। বাড়িটা ভিতর থেকে দেখলে মনে হবে বাড়িটা পুরো স্বর্ণ দিয়ে বানানো। বাড়ি অনেক বড়, হল রুম, এমনকি পুরো বাড়ির আসবাবপত্রগুলো বাহির থেকে আনানো। এরকম আসবাবপত্র এর আগে কখনো দেখেনি। এভাবেই পুরো বাড়িটা এরা ঘুরে ঘুরে দেখলো। সবগুলো রুমই অনেক বড়, কিন্তু একটা রুমের দিকে চোখ পড়তে এরা অবাক হয়ে যায়, কারণ বাড়ির সবগুলো রুমের থেকে এই রুমটা দেখে মনে হচ্ছে অনেক বড়। সেজন্য এরা সেই রুমটা দেখার কৌতূহল হলো। সেজন্য এরা সেই রুমের দিকে গেল, কিন্তু দরজার সামনে সিকিউরিটি সিস্টেম চালু করা, আর এরা পাসওয়ার্ডের জন্য সেই রুমে ঢুকতে পারছে না। হ্যাঁ, আপনাদের আগে বলা হয়নি, এই রুমে দুটো রুমই আছে যা চোখে রেটিনা ছাড়া খোলা যায় না। যেমন আমার রুমটা, আর একটা রুম আছে আব্বু আম্মু ছাড়া আর আমি ছাড়া আর কেউই খুলতে পারে না, আর পাসওয়ার্ড কেউই জানে না। সবগুলো রুমই ঠিক আছে, কিন্তু স্যার আর এই রুমটা সবগুলো রুম থেকে অনেক আলাদা। কিন্তু আমরা এই রুমে ঢুকবো কিভাবে? এখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করি, দেখি ওনারা কিছু বলতে পারে কিনা। এইটা ভালো হবে। এই সিকিউরিটি। হ্যাঁ ম্যাম বলুন। এই রুমে ঢুকবো কিভাবে আপনি কি জানেন? সরি ম্যাম, ছোট সাহেব ছাড়া এই রুমের দরজা কেউ খুলতে পারে না। তোমাদের ছোট সাহেব এখন কোথায়? আর এখানে তো পিনকোড দিয়ে ঢোকা যায়, আর পিনকোডে কি আপনারা বলতে পারবেন? সরি ম্যাডাম, পিনকোড শুধুমাত্র স্যার আর ম্যাম জানে, আর ছোট সাহেব লন্ডনে আছেন। আচ্ছা, তাহলে কি এই রুমটা দেখতে পারবো না? না ম্যাম। তাহলে আমরা আসি। আচ্ছা, তোমাদের এখানে তো প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা আছে, তা ওই রুমেও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে, কিন্তু কিন্তু কি? সিসি ক্যামেরা ফুটেজ ছোট সাহেবের রুম থেকে দেখতে হবে। তাহলে আর কি করার? বাড়িটা ঘুরে দেখা হয়েছে? না ম্যাম, ওখানে একটা রুম এখনো দেখা বাকি আছে। আসলে ওই রুমে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে ছাড়া আজ পর্যন্ত কোনো লোকই ওই রুমে ঢুকেনি। আমার ছেলের ইচ্ছে ওই রুমে একমাত্র চতুর্থ ব্যক্তি হিসেবে আমার ছেলের বউ ওই ঘরে ঢুকবে। তাহলে থাক ম্যাম, আমি তাহলে নিচে যাই। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা আসি। মাকে ম্যাম বলতে হচ্ছে, বাবা যে এইগুলো। ওখান থেকে বিদায় নিয়ে এরা আমি গাড়ি নিয়ে বের হয়ে এলাম, আর ফাইল নিয়ে আমরা ইসলাম গ্রুপ অফ কোম্পানিতে নিয়ে যাব, আর শরীফুল ইসলাম মানিরার আব্বুকে ফাইলটা দেওয়ার জন্য। গাড়ি চালাতে চালাতে পথে বিপদ হলো। ফাইল নিয়ে যাওয়ার সময় আমাদের গাড়িকে কয়েকটা গাড়ি ফলো করতে লাগলো। প্রথমে অতটা খেয়াল করিনি, ভেবেছি রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি চলাচল তো করতেই পারে, কিন্তু কিছুক্ষণ পর ভালো করে বুঝতেই পারলাম যে গাড়িগুলো আমাদেরই ফলো করছে। সেই জন্য যেই ভাবা সেই কাজ, আমি গাড়ি দ্রুত চালাতে লাগলাম, কিন্তু এতগুলো গাড়ির সাথে আর পেরে উঠলাম না। আর তারপর কি হয়েছে সেটা জানতে চাইলে এর পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।